Hello students, welcome to online classes of MICS Education, সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আগের ক্লাসে আমরা কম্পিউটারের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পড়েছিলাম, যে কিভাবে কম্পিউটার জেনারেশন ওয়াইজ থেকে শুরু করে কিভাবে কিরকম টাইপের কম্পিউটার হয়ে থাকে আমরা আগের ক্লাসে পড়েছিলাম। ওকে, তো আজকে আমরা কম্পিউটারের সেকেন্ড চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটারের মধ্যে কি কি জিনিস থাকে বা একটা কম্পিউটার কিভাবে একটা কাজকে পারফর্ম করে সেই সম্পর্কে আজকে আমাদের জানার বিষয়বস্তু। ওকে, দেখো, তো ফার্স্ট যেটা রয়েছে, দেখো, বলেছে এনি কম্পিউটার সিস্টেম কনসিস্ট অফ ফোর বেসিক ইউনিটস, নেমলি ইনপুট স্টোরেজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যান্ড আউটপুট ইউনিট নিয়ে। অর্থাৎ কোনো কম্পিউটার তৈরি হয় চারটে জিনিস নিয়ে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইনপুট ইউনিট, অর্থাৎ ইনপুট ইউনিটের মধ্যে আমরা যখন ইউজারকে কোনো রকমের আদেশ দিয়ে থাকি বা কম্পিউটারকে বলি যে এই কাজটা পারফর্ম করো, তখন যেটা আমরা যেই প্রসেসের মাধ্যমে দিই সেটা ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটের মধ্যে আমরা মাউস বলতে পারি, কিবোর্ড বলতে পারি, তারপরে ওসিআর ওএমআর বলতে পারি। আমি পরে জিনিসগুলো বলবো ওসিআর ওএমআর কি। মানে আমরা কম্পিউটারকে কোনো রকম ইনফরমেশন দিতে গেলে আমরা ইনপুট ইউনিটের মাধ্যমে দিয়ে থাকি। এবার ইনপুট ইউনিট দেওয়ার পরে সেটা কি হয়, কম্পিউটারের মধ্যে কোনো একটা জায়গায় স্টোর হয়, সেটা হয় আমাদের স্টোরেজ ইউনিটের মধ্যে। ওকে, নেক্সট সেটা স্টোর হওয়ার পরে কি হয়, সেটা প্রসেসিং হয়, যেটা আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা সিপিইউ বলে থাকি, সেই সিপিইউ এর মধ্যে হয়ে থাকে। এই সিপিইউটা জেনারেলি কি হয়, যে আমাদের যে প্রসেসর থাকে সেই প্রসেসরকেই আমরা জেনারেলি সিপিইউ বলে থাকি। এর মধ্যে যে বিভিন্ন টাইপের যদি আপগ্রেডেড প্রসেসর হয় তাহলে তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট খুব বেশি পাওয়ারফুল হবে, আর যদি উইক হয় সেক্ষেত্রে বেশি সময় লাগবে। এই ওয়াইজ আমরা জেনারেশন ওয়াইজ আস্তে আস্তে পড়বো যে i3, i5, i7 যে প্রসেসর গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে মডার্নের মাধ্যমে রয়েছে। এগুলো আমরা সিপিইউ এর মধ্যে পড়বো, বিভিন্ন কোর রয়েছে, গিগা হার্টস রয়েছে, এগুলো খুব বেশি আমাদের জানার প্রয়োজন হয় না, কিন্তু আমরা যদি প্রসেসিং সম্পর্কে পড়তে যাই তখন এগুলো সম্পর্কে আমরা কিছু কিছু ইনফরমেশন পড়বো। এরপর আমাদের যা কাজটা পারফর্ম হলো সেই পারফর্মটা আমাদের দেখানোর প্রয়োজন রয়েছে, সেই দেখানোর জন্য হয়েছে আমাদের আউটপুট ইউনিট। আউটপুট ইউনিটের মধ্যে কি, মনিটর, প্রিন্টার, অর্থাৎ আমরা যদি সফট কপি দেখতে চাই তখন আমরা একটা কম্পিউটারের মধ্যে দেখতে পাবো, স্ক্রিনের মাধ্যমে, মোবাইল স্ক্রিন, ফোনের মাধ্যমে। আর যদি একটা হার্ড কপি চাই তাহলে সেটা আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করেও দেখতে পারি। তো এক্ষেত্রে দেখো চারটে প্রসেস আমি বললাম, এবার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কনসিস্ট অফ অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। দুটো জিনিস আমাদের জানতে হয়, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা এএলইউ বলে থাকি, যে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা বলা হয় যে কন্ট্রোল ইউনিট। দুটো প্রসেস আমাদের কিন্তু জানতে হবে। এই অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ কি করে থাকে, এএলইউ এর প্রধান কাজ হচ্ছে আমরা যদি কোনো রকমের কোনো লজিক্যাল কাজ করতে বলি। লজিক্যাল কাজ বলতে কি, যে সাপোজ আমি বললাম যে 3+2 করো, 4+7 করো, তো এরকম যদি কোনো রকমের কাজ করতে বলি যার মধ্যে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম যুক্ত রয়েছে, তাহলে সেটা আমাদের হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা বলে থাকি এএলইউ, যেটাকে আমরা বলে থাকি এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। আরেকটা হয় কন্ট্রোল ইউনিট। সেই কন্ট্রোল ইউনিট কি করে, যদি কোনো রকমের কাজ বা টাস্ক পারফর্ম করতে বলা হয় তখন
সেই প্রসেসটাকে বললো সাপোজ প্রথমে 2 এর সাথে 3 করো যোগ, তারপর সেখান থেকে 1 মাইনাস করো। তো আমি যদি এই জায়গায় যদি কম্পিউটার এইভাবে কাজ না করে, কম্পিউটার যদি এই জায়গায় কাজ না করে, কম্পিউটার তো কম্পিউটার যদি এইভাবে কাজ না করে, সে যদি আগে মাইনাস করে দেয়, 2 থেকে 1 মাইনাস করে দেয়, বা গুণটা যদি আগে করে দেয়, তাহলে যদি একটা আনকন্ট্রোল হয়ে থাকে, তখন কি হবে, আমাদের সলিউশন বলো সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই প্রসেসটাকে মেনটেন করার জন্য কি করা হয়, আমাদের কন্ট্রোল ইউনিট একটা কম্পিউটারের মধ্যে সবসময় থাকে। ওকে, তো এই কাজগুলো কি কি, কিভাবে কাজ করে থাকে সেই সম্পর্কে আমাদের কিছু কিছু জানতে হবে। তো তার মধ্যে দেখো, বেসিক্যালি আমরা প্রথমে জানবো কি, যে ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন আর অ্যাকসেপ্টেড অ্যাজ ইনপুট। তাহলে আমরা যে ডেটা বা ইনস্ট্রাকশন দেব, সেটা অ্যাজ এ ফর্ম অফ ইনপুট কম্পিউটারের মধ্যে স্টোর হবে। তারপর ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন আর স্টোরড, যেটা আমরা স্টোরেজ ইউনিট রয়েছে, সেই স্টোরেজ ইউনিটের মধ্যে ডেটাটা স্টোর হবে। তারপর কি হবে, প্রসেসিং ইউনিট, প্রসেস অফ ডাটা অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন। যে ডেটাগুলোকে আমরা ইনস্ট্রাকশন দেব, সেগুলোকে আমাদের প্রসেস করার প্রয়োজন রয়েছে, সেটা আমাদের প্রসেসিং হবে। নেক্সট, কন্ট্রোল অফ অল অপারেশন ইনসাইড দ্য কম্পিউটার। আমি যে বললাম আগে যোগ করতে হবে, আগে বিয়োগ করতে হবে, সেই অপারেশনকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল ইউনিট রয়েছে। রেজাল্ট ইন দ্য ফর্ম অফ আউটপুট, আমরা যে আউটপুটের রেজাল্টটা পাবো, সেটাকে আমাদের যে পাঠানো, সেই পাঠানোর জন্য বা রেজাল্টটাকে আমাদের দেখানোর জন্য কি হবে, এই আউটপুট ইউনিট থাকবে। ওকে, নেক্সট দেখো আমাদের কি কি রয়েছে। নেক্সট আমাদের রয়েছে যে কম্পিউটারে যে কাজগুলো রয়েছে, সেগুলো আমি এগুলো সম্পর্কে বলবো, যে ফান্ডামেন্টাল ফ্যাক্টর সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। যে প্রথমে প্রথমে আমরা কোনো কিছু অ্যাজ এ ইনপুট ডিভাইসে এন্ট্রি করব, তারপর সেটা আমাদের মেমোরির মধ্যে যাবে। ওকে, মেমোরি থেকে সেটা কখনো স্টোরেজ ড্রাইভের মধ্যে যাবে, স্টোরেজ ডিভাইসের মধ্যে, সেটা স্টোর হওয়ার পরে সেটা আবার ঘুরে আসবে মেমোরি ইউনিটে। মেমোরি ইউনিটে আসার পরে সেটা কি হবে, আমাদের সিপিইউ এর মধ্যে যাবে। সিপিইউ সেটাকে প্রসেসিং করে অ্যাজ এ রিটার্ন করবে আবার মেমোরি ইউনিটে। মেমোরি ইউনিট থেকে রিটার্ন করার পরে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে আউটপুট ডিভাইসে। তাহলে এই যে টোটাল প্রসেসটা হলো, এইভাবে আমাদের একটা কম্পিউটার কাজ করে থাকে। এই প্রসেসটা কিন্তু আমাদের কম্পিউটার এই প্রসেসে কিন্তু কাজ করে থাকে। ওকে, এবার দেখো নেক্সট আমাদের যেটা জানতে হবে, যে বেসিক কম্পোনেন্ট কম্পিউটারের মধ্যে কি কি জিনিস রয়েছে। তো ইনপুট ডিভাইসের কথা আমি বললাম, তো ইনপুট ডিভাইসের মধ্যে কোন কোন জিনিসকে আমি ইনপুট ডিভাইসের মধ্যে ফেলবো। তো ইনপুট ডিভাইস কি, যে ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন মাস্ট বি এন্টার ইন দ্য কম্পিউটার সিস্টেম বিফোর এনি কম্পিউটেশন ক্যান বি পারফর্ম অর সাপ্লাইড দ্য ডেটা। তার মানে আমরা কোনো কিছু ডেটা বা ইনস্ট্রাকশন যখন দেব কম্পিউটারের মধ্যে, বিফোর এনি কম্পিউটেশন, অর্থাৎ কোনো কিছু কম্পিউটেশন বা সেটাকে মেজার করার জন্য বা সেটাকে ক্যালকুলেশন করার জন্য, সেটা আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে দেব। দ্য ইনপুট ইউনিট লিঙ্ক দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট উইথ দ্য কম্পিউটার সিস্টেম পারফর্ম দ্য টাস্ক। তার মানে এই ইনপুট ইউনিট কি করবে, আমাদের এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করবে। মানে যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না ভাগ করতে হবে, এই প্রসেসগুলো কিন্তু ইনপুট ডিভাইস কানেক্ট করে কি বিভিন্ন যে আমাদের হার্ডওয়্যার রয়েছে তার মাধ্যমে। তো কিভাবে কাজ করে, ফাংশন গুলো কি, ইট অ্যাকসেপ্টেড অর রিডস দ্য লিস্ট অফ ইনস্ট্রাকশন অন দ্য ডেটা অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তার মানে বাইরে থেকে যে সেট অফ ইনস্ট্রাকশন দেবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে 2+3 করো। এই যে ইনস্ট্রাকশন বাইরে থেকে আসছে, এটা আমি ইনপুট ডিভাইসের মাধ্যমে এন্টার করব। ইট কনভার্ট দিস ইনস্ট্রাকশন ডেটা ইনটু কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফরম্যাট। এটা আমি তোমাদের আগের দিনের ক্লাসেও বলেছিলাম। কম্পিউটার কিন্তু আমাদের কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ কিছু বোঝে না। সে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজই বোঝে। সেটা কি বলেছিলাম, সেই ল্যাঙ্গুয়েজের নামটা কি বলেছিলাম? বাইনারি ল্যাঙ্গুয়েজ। একদম, সেটা না, বাইনারি ল্যাঙ্গুয়েজ না, কথাটা অ্যাকচুয়ালি তুমি দেখো, যে বাইনারি বলেছো শাশ্বতী, তুমিও ভুল বলনি, যে মেশিন ল্যাঙ্গুয়েজ বলেছো তুমিও ভুল বলনি। দুজনেই ঠিক উত্তরই দিয়েছো। কারণ কি, যেটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করে সেটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজই বলি। কিন্তু এই মেশিন ল্যাঙ্গুয়েজ একমাত্র ফর্ম বা কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করে বাইনারি ফর্মে। একদম।
তাই জন্য দুজনের উত্তরই ঠিক, কারো উত্তর ভুল নয়, বাইনারিও হবে। বাইনারি মানে 0 1 এই প্রসেসে কিন্তু আন্ডারস্ট্যান্ড করে। তার মানে কেউ মেশিন ল্যাঙ্গুয়েজ যদি বলো তার উত্তরও ঠিক, কেউ যদি বাইনারি ল্যাঙ্গুয়েজে বলো তার উত্তরও ঠিক। বাইনারি একটা মেথড যার মধ্যে 0 এবং 1 রয়েছে। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে যেটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করে পার্টিকুলার সেই ল্যাঙ্গুয়েজটাকেই আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলবো। দুজনের উত্তর ভুল নয়, দুজনের উত্তরই ঠিক রয়েছে। ওকে, next it supplies the converted instruction and data of the computer system for further processing। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কনভার্ট করে ইনস্ট্রাকশনকে কম্পিউটারে ফার্দার প্রসেসিং এর জন্য, যে আমরা পরবর্তীকালে যে কাজগুলো করব তার জন্য ডেটাটাকে আমাদের কনভার্ট করার প্রয়োজন। যে 2+3 রয়েছে তার সঙ্গে আবার একটা 5 এন্টার করব, সেইগুলোকে আমরা কম্পিউটারের মধ্যে পরবর্তী যে কাজ বা পারফরমেন্স জন্য তাকে যে ইউজ করা হবে সেই হিসাবে ইনপুট ইউনিট কিন্তু কাজ করে থাকে। এক্সাম্পল কি কি হবে আমরা একটু পরেই সেই সম্পর্কে জানছি। দেখো এরপর কি আমরা আউটপুট ইউনিট সম্পর্কে জানবো। এবার আমাদের আউটপুট ইউনিট সম্পর্কে দু চারটে ইনফরমেশন জানতে হবে। তো আউটপুট ইউনিট কি, যে দ্য জবস অফ এন আউটপুট ইউনিট ইজ টু জাস্ট টু রিভার্স অফ দ্য আর ইনপুট ডিভাইস। তার মানে কি ইনপুট ডিভাইস যে কাজটা করে থাকে তার জাস্ট রিভার্স বা অপোজিট কাজটা করে থাকে আউটপুট ডিভাইস। ইট সাপ্লাইজ ইনফরমেশন এন্ড রিজাল্ট অফ দ্য কম্পিউটেশন অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড and it links the computer with the external environmental। তার মানে এর কাজটা কি, যে আমাদের মানে কোনো কিছু যে পারফরমেন্স যেটা কম্পিউটারের মধ্যে হচ্ছে সেটাকে কম্পিউটারের ইউজারকে আবার রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে আউটপুট ইউনিট। তো সেটা কিভাবে হয়ে থাকে, যে সাপোজ আমি বললাম 2+3, তাহলে এটা আমি দিলাম অ্যাজ এ ইনপুট ডিভাইস হিসেবে এন্টার করলাম। তারপর সেটা আমাদের কম্পিউটিং এর মধ্যে কম্পিউটারে সেটা লজিক ইউনিটের এএলইউ সেটাকে যোগ করলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর মধ্যে, দিয়ে রেজাল্ট বললো 5। তাহলে সে 5টা যদি ভেতরেই রয়ে যায় তাহলে তো আমরা জানতে পারবো না যে 2+3 হলে 5 হয়। তাহলে এই 2+3 ব্যাপারটা করলো ইনপুট ডিভাইস, আর 5 কে আমাদেরকে মনিটরের মাধ্যমে দেখানো এই কাজটা করলো আমাদের আউটপুট ইউনিট। ওকে, দেখো নেক্সট এবার যাব আমরা তারপরে, যে আউটপুট ইউনিট ওয়ার্কস উইথ দ্য দেখো বাইনারি কোড অ্যান্ড রেজাল্ট প্রডিউসড অ্যান্ড অলসো ইন দ্য বাইনারি ফর্ম। তাহলে দেখো এটা ফ্যাক্টর আমাদের একটু জানার বিষয়, যে যখন কোনো কিছু কাজ হয়ে থাকে দেখো এটা কিন্তু কাজ যোগ বা যেগুলো সব কিন্তু হয় সবসময় বাইনারি কোড, যেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে বলতে পারি, এবং যে রেজাল্টটা আসবে সেটাও কিন্তু প্রডিউসড হয় একটা বাইনারি ফর্মে। তাহলে তুমি যোগ করতে দিলে যে 4+3 এরকম একটা যোগ করতে দিলে তাহলে হলো 7। তাহলে এই কাজটা কি কম্পিউটারের মধ্যে হয়? কম্পিউটারের মধ্যে কিন্তু এই কাজটা হয় না। কম্পিউটারের মধ্যে কি হয়, যে 4 কে কনভার্ট করা হয় বাইনারি ফর্মে। কিভাবে হয়, এইভাবে 4 কে কনভার্ট করা হয় কিভাবে, তাহলে 4 কে যদি আমরা প্রসেস রয়েছে যে প্রসেস আমরা করি, একটু আমি এখানে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কি করতে হয়। এরকম 2 দিয়ে আমাদের এরকম ভাগ করতে হয়, তাহলে কি হয় 2 2 4, সরি হ্যাঁ 2 2 4, তাহলে এটা হচ্ছে 0 0 রিমাইন্ডার। তারপরে আবার 2 কে আমি ভাগ করব, 2 1 এ 2, তাহলে এখানে কোনো রিমাইন্ডার রয়েছে না 0। তার মানে এখান থেকে আমি যে রিভার্সে পাচ্ছি 1 0 0, এই 4 কে আমি বাইনারি ফর্মে বলতে পারি 1 0 0। 4 কে আমি অ্যাজ এ ফর্ম অফ বলতে পারি 1 0 0। তার মানে কোনো জায়গায় যদি 1 0 0 অ্যাজ এ ফর্ম অফ বাইনারি থাকে সেটাই কিন্তু 4 হয়। তার মানে এটা কিভাবে হয়, এটা পজিশন রয়েছে, কারণ কিভাবে পজিশনটা একটু বলে দিচ্ছি, যে 0 পজিশন 0তম পজিশন মানে ফার্স্ট পজিশন, তাহলে এটা 2 টু দি পাওয়ার 0, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটা 0 হয়ে যাবে। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 1 মানে এটাও 0 হয়ে যাবে, আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাহলে সেটা হয়ে যাবে 4। এই প্রসেসে আমরা কিন্তু করতে পারি। তাহলে কম্পিউটার যখন কাজটা পারফর্ম করে বা কাজটা করে সেটা কিভাবে কম্পিউটার বোঝে, কম্পিউটার কিন্তু 4+3 এটা বোঝে না। কম্পিউটার 4 মানে বোঝে 1 0 0, কম্পিউটার 4 মানে কিন্তু বোঝে 1 0 0। তারপর 3 কে কিভাবে বোঝে, 3 কে আমরা এভাবে সেম ভাবে যদি ফ্যাক্টরাইজ করে থাকি, 3 কে যদি আমি সেম ভাবে দেখো ফ্যাক্টরাইজ করছি, 2 দিয়ে ভাগ করলাম, 2 1 এ 2, তাহলে এখানে রিমাইন্ডার রইলো 1, এখানে রিমাইন্ডার রইলো 1। তাহলে আমি 2 কে বলতে পারি, এবার 2 কে, তাহলে এখানে দেখো এখানে 1, তাহলে এখানে রয়েছে 1 আর 1, তাহলে
3 কে আমি বলতে পারি 1+1, 3 কে আমি বলতে পারি 1 × 1, মানে বাইনারিতে এটা হয়ে যাবে 1 1। তাহলে এই প্রসেসে দেখো 1 এর সাথে 2⁻0 মানে 1 গুণ হলে 1 হচ্ছে, আর 2 × 1 মানে হচ্ছে 2 × 1 মানে হচ্ছে 2, 2+1 হচ্ছে 3। তাহলে কম্পিউটার বোঝে এটা কি 11+1, এইভাবে কিন্তু কম্পিউটার যোগ করে বোঝে। কম্পিউটার কিন্তু ডাইরেক্ট 3+4 এই প্রসেসের যোগ কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটারকে বুঝতে হয় 100+11 এইভাবে বোঝে। এটা কিন্তু 100+11 না, 10011 এই প্রসেসে বোঝে। বোঝা গেছে সবার মোটামুটি মেথডটা কিভাবে হয়ে থাকে? হ্যাঁ স্যার। Okay. দেখো এবার তাহলে কম্পিউটার এই প্রসেসে কিন্তু বাইনারি ফর্মে প্রডিউস করে থাকে। বিফোর সাপ্লাইং দিস রেজাল্ট ইট ইজ দ্য আউটসাইড ওয়ার্ল্ড দ্য মাস্ট তাহলে আমরা এটাকে তো সবাই তো বুঝতে পারবো না, সবাই আমরা 7 দেখতে অভ্যস্ত। তাহলে এই কাজটাকে কি করে আবার চেঞ্জ করে দ্য টাস্ক ইজ অ্যাকমপ্লিশড বাই দ্য ইউজ কল দ্য আউটপুট ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এই প্রসেসে আউটপুট যেটা এলো সেটাকে আবার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কনভার্ট করে আবার আমাদের দেখার মতো। তাহলে ইট অ্যাকসেপ্টেড দ্য রেজাল্ট অফ দ্য প্রডিউসড বাই দ্য কম্পিউটার হুইচ ইজ ইন দ্য কোডেড ফর্ম। কোডেড ফর্ম মানে যে বাইনারি ফর্ম বা মেশিন ফর্মে আসে, হেন্স ক্যান নট বি ইজিলি আন্ডারস্টুড বাই আস। তাহলে আমরা ডাইরেক্ট ভাবে তো বুঝতে পারবো না, তাই জন্য কি করে এই আউটপুট ডিভাইস কনভার্টেড দিস কোড রেজাল্ট ইনটু হিউম্যান অ্যাকসেপ্টেবল রিডেবল ফর্ম, যেটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো। তাহলে কম্পিউটার কাজ করে থাকে সমস্ত কিছু পারফরমেন্স মেশিন ল্যাঙ্গুয়েজে করে, আউটপুট ডিভাইস কি করে এটাকে চেঞ্জ করে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আমরা সেটাকে আবার রিডেবল ফরম্যাটে দেখতে পাবো। আর ইট সাপ্লাইজ দ্য কনভার্টেড রেজাল্ট ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তার মানে আমরা আউটসাইড ওয়ার্ল্ডের মধ্যে এটাকে যাতে ঠিকঠাক দেখতে পাই সেই জন্য এই কাজটা হয়ে থাকে। ওকে, দেখো সবার ইনপুট আউটপুট সম্পর্কে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? কোনো কোশ্চেন আছে এর মধ্যে? বলো। ওকে, নেক্সট আমি যাচ্ছি দেখো স্টোরেজ ইউনিটের মধ্যে। নেক্সট আমাদের ইউজ করার জায়গা সেটা হচ্ছে স্টোরেজ। স্যার, হ্যাঁ বলো বলো বলো। যে কোনো ডিজিট দিলে ওইটাকে আমরা ওই 2 দিয়ে ভাগ করে করে বাইনারি ফর্মে বের করতে পারছি। যখন আমরা কোনো টাইপ করছি কোনো ল্যাঙ্গুয়েজ বা যেমন ম্যাথমেটিক্যাল বুঝতে পারছি বুঝতে পারছি, বল। সেগুলো কিভাবে করব বাইনারি ফর্মে? জাভা বলো থেকে শুরু করে ওদের জন্য আলাদা প্রসেস রয়েছে, ওগুলো হয় হেক্সাডেসিমেল ফরম্যাটে। আমি তোমাদের একটা ক্লাস বাইনারি কনভার্সনের উপর করাবো, শুধু বাইনারি নয় 0 1টা আমি দেখালাম। এভাবে অক্টাল হয়, হেক্সাডেসিমেল হয়, সেগুলো যখন হেক্সাডেসিমেল অক্টাল গুলো জানবে তখন জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই কোনো। মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যখন হয়, আমি যদি এ লিখছি না, একটু বলছি, যদি আমি যে এ লিখছি এটাও কিন্তু কনভার্ট হয় বাইনারি হিসেবে। ওকে, এটাও কিন্তু কনভার্ট কিভাবে হয়, যখন আচ্ছা একটু আমি বলছি, তোমরা যখন বলছো তখন একটু আমি বলছি। যখন অক্টাল হয় তখন ভাগগুলা হয় 1 থেকে 7 এর মধ্যে, কারণ অক্টাল মানে 8। তাহলে কোনো কিছু সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে তার রিমাইন্ডার 1 থেকে 7 মধ্যে নিশ্চয়ই আসবে, 9 নিশ্চয়ই হয়ে যাবে না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 9 তো হবে না। তাহলে কোনো যদি হেক্সাডেসিমাল হয়, তাহলে কোনো একটা সংখ্যাকে যদি 16 দিয়ে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে? 1 থেকে 15 মধ্যে রিমাইন্ডার আসবে, তাই তো? তাহলে 1 থেকে 15 মধ্যে যদি রিমাইন্ডার আসে তাহলে আমি 1 থেকে 9 অব্দি সংখ্যাকে আমি রিপ্রেজেন্ট করে দিলাম, 0 থেকে 1 থেকে 9 অব্দি রিপ্রেজেন্ট করে দিলাম। তারপরে 10 যেটা আসবে সেটাকে 10 মানে কিন্তু আমি আলাদা করে আর কিন্তু বলতে পারছি না। একে কি আমি একটা ডিজিটে বলতে পারি 10 কে? বলতে পারবো না। সেই 10 কে বলা হয় তখন এ। ব্যাপারটা বোঝা গেছে? 11 কে তাহলে আমরা কি বলবো? 11 কে কি বলবো তাহলে? স্যার 9 আর হচ্ছে না, বি বলবো। কি ব্যাপারটা বলবো দেখো, স্যার? হ্যাঁ বুঝতে পারছি। কি হ্যাঁ বলবো। হ্যাঁ। তাহলে 12 কে কি বলবো? সি। সি বলবো। তাহলে এইভাবে আমার 13 কে কি বলবো? ডি বলবো। বলবো হ্যাঁ। তাহলে এইভাবে আমরা এগোতে থাকবো। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইভাবে অক্টাল, হেক্সাডেসিমেল প্লাস তারপরের উপরের যা মেথড আসবে এই প্রসেসে পরপর হতে থাকবে। বোঝা গেছে এবার শাশ্বতী কিভাবে হয় ল্যাঙ্গুয়েজ? ওকে,
এটা আমাদের পরে আমরা এগুলো সম্পর্কে আমি একটা ক্লাসে করাবো, যেখানে একটু ম্যাথমেটিক্যাল ক্লাস হবে, যেখানে তোমরা করবে যে বাইনারি থেকে অক্টাল কনভার্সন, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন, এগুলো আমি তোমাদের একটা ক্লাসে করাবো, যেগুলো পুরো ম্যাথমেটিক্যাল ক্লাস। সেদিন তোমরা খাতা পেন নিয়ে বসবে, সেদিন আমি তোমাদের একটু এই প্রসেস গুলো একটু করে দেখাবো, ঠিক আছে? আমরা স্টোরেজ ক্লাস আসবে, মেমোরিটা পড়িয়ে দিই, মেমোরি পড়ানোর পরে ওটা বুঝতে সুবিধা হবে। নাহলে এখন বলে দিলে অনেকটা একটু সমস্যা হবে, কারণ তোমরা মেমোরি যখন করো, যে মেমোরি যখন পেন ড্রাইভ হয় বা কোনো কিছু মেমোরি কার্ড দেখবে 4 জিবি, 8 জিবি, 16 জিবি হয়, 10 জিবির তো হয় না, তারপরে 12 জিবির তো হয় না, 14 জিবির হয় কি? না তাহলে না কেন স্যার। হয়? আচ্ছা, কেউ একটু বলতে পারবে একটু বুদ্ধি করে? যখন বলেই দিলাম একটু ছোট করে, কেউ একটু বুদ্ধি করে বলতে পারবে কেন কেন হয় না? এখানে টোটাল ল্যাঙ্গুয়েজটা তো 8-এর গুণিতক হিসাবে হচ্ছে, ওই জন্য। দেখো একটু বুদ্ধি করলে আমরা কিন্তু বলতে পারি। দেখো বাইনারিতে কটা নাম্বার আছে? 0 1 0 1 মানে কটা নাম্বার? দুটো নাম্বার। দুটো তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত হয়? 2। 2 তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত হয়? 4। 2 টু দি পাওয়ার কিউব মানে কত হয়? 8। তারপর আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। দেখো এইভাবেই কিন্তু হার্ড ডিস্কও হয়, এইভাবেই কিন্তু র্যামও হয়, এইভাবেই কিন্তু মেমোরি কার্ডও হয়। হ্যাঁ কি না? বোঝার চেষ্টা করো। দেখো হ্যাঁ। নাম্বারগুলো আমি যেগুলো লিখছি, দেখো পর পর এগুলোই কিন্তু হয়। 2 জিবি র্যাম, 4 জিবি র্যাম, 8 জিবি, 6 জিবি র্যাম। অনেক সময় ফোনে দেখবে যে স্যার ফোনে তো অনেক সময় 6 জিবি র্যামের ফোন, তাহলে ফোনে 6 জিবি র্যাম কিভাবে হয়? দুটো র্যাম লাগানো থাকে, একটা 2 জিবি র্যাম, একটা 4 জিবি র্যাম। একসাথে কিন্তু কখনোই 6 জিবি র্যাম পসিবল হয় না। ব্যাপারটা বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, দেখো এবার দেখো আমরা যাচ্ছি যে স্টোরেজ ইউনিটের দিকে যাচ্ছি। এবার আমরা নেক্সট পার্ট যেটা আমরা পড়বো, স্টোরেজ ইউনিটের পার্টটা আমরা পড়বো। দেখো, তো স্টোরেজ ইউনিট কিভাবে কাজ করে থাকে বা স্টোরেজ ইউনিট সম্পর্কে আমরা একটু আগে কিছুটা জানলাম, আর এখানে আমরা একটু স্টোরেজ ইউনিট সম্পর্কে একটু ভালো করে আমাদের এবার জানতে হবে। দেখো, তো আমি বললাম যে ইনপুট নেওয়ার পরে ডেটাটাকে নিয়ে যাওয়া হয় স্টোরেজ ইউনিটের মধ্যে, ডেটাটাকে নিয়ে যাওয়া হয়। তাহলে the data and the instrument that are entered into a computer system through input units had to be stored inside a computer before the actual processing start. তাহলে আমি এই কথাটাই বললাম, যখন ডেটাটা কম্পিউটারের মধ্যে ইনপুট করা হয় বা ইনসার্ট করা হয়, তার আগে কিন্তু the input units had to be stored inside a computer before actual processing start. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। মানে তুমি যে 2+3 করবে, তুমি সেটাকে ইজিক্যাল টু মারার আগেই কিন্তু 2 তুমি যখন এন্টার করবে, সঙ্গে সঙ্গে কিন্তু 2টা তোমার কম্পিউটারের একটা জায়গা দখল করে স্টোর করে থাকবে। আবার যখন 3 করবে, সেই অনুযায়ী একটা কিন্তু জায়গা অলরেডি আগে থেকেই স্টোর হয়ে থাকবে। 2+3 এইভাবে কিন্তু থাকবেই। তাহলে এর পরে কি হবে? তারপরে যখন তুমি পারফর্ম করবে, সেটার জন্য আরেকটা ঘর তৈরি হয়ে যাবে। তার মানে এটা আমাদের ভুল ধারণা সবসময় থাকে যে স্টোরেজ ইউনিট সবসময় আউটপুট আসার পরে আমরা চাইলে স্টোর হবে, এটা কিন্তু নয়। আউটপুট ইউনিট আমরা যখন কাজ পারফর্ম করি কম্পিউটারের মধ্যে, সেটা কিন্তু কাজ পারফর্ম হওয়ার সময় অলরেডি কম্পিউটারের মধ্যে স্টোর থাকে। এই কারণে র্যাম ছাড়া কিন্তু কখনোই কোনো কম্পিউটার চলতে পারে না। ওকে, এই জন্য কিন্তু র্যাম ছাড়া কখনোই কোনো কম্পিউটার চলতে পারে না। Similarly, the result produced by a computer after the processing unit must also be kept somewhere inside the computer system before being passed on the output unit. তার মানে এই কথাটাই আমি বললাম যে যখন এই যে কাজটা হয়ে থাকে, তখন কিন্তু আউটপুট ডিভাইসে আগে পাঠানোর আগে কিন্তু এটা আমাদের মেমোরি ইউনিটে কিন্তু স্টোর থাকে। The storage unit or the primary main storage of a computer system designed to do all the things. এই যে বললাম প্রাইমারি স্টোরেজ বা মেইন স্টোরেজ, এটা কোন জায়গাকে বলা হয় বলতে পারবে?
প্রাইমারি স্টোরেজ বলতে কাকে বলা হয়? প্রাইমারি স্টোরেজ বা মেন স্টোরেজ? র্যাম। র্যাম কে বলা হয়, একদম ভেরি গুড। প্রাইমারি স্টোরেজ বা মেন স্টোরেজ বলা হয় র্যাম কে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম কে বলা হয় কিন্তু প্রাইমারি স্টোরেজ। আর হার্ড ডিস্কে কি বলা হয়? সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজ। একদম, হার্ড ডিস্কে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ। তো ইট প্রোভাইড দ্য স্পেস ফর স্টোরিং ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন, স্পেস ইন্টারমিডিয়েট রেজাল্ট অ্যান্ড অলসো স্পেস ফর দ্য ফাইনাল রেজাল্ট। তার মানে এই কাজটা কিন্তু আমাদের হয়ে থাকে স্টোরেজ ইউনিটের মধ্যে। অর্থাৎ আমরা কোনো কিছু কাজ পারফর্ম করার আগে যখন ডেটা ইনপুট করছি তখনও স্টোরেজ ইউনিটে থাকবে, যখন কাজটা আমরা আউটপুট দিচ্ছি তখনও কিন্তু স্টোরেজ ইউনিটের মধ্য দিয়েই তাকে যেতে হবে। এই কনসেপ্ট কিন্তু আমাদের থাকা খুব প্রয়োজন। ওকে, তাহলে কিভাবে কাজ করে থাকে? অল দ্য ডেটা টু বি প্রডিউসড অ্যান্ড ইনস্ট্রাকশন বি রিকোয়ার্ড ফর দ্য প্রসেসিং রিসিভড ফ্রম দ্য ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস থেকে যে ডেটাগুলো আসে সেগুলোকে প্রসেস করা হয়। ফাইনাল রেজাল্ট অফ দ্য প্রসেসিং বিফোর দিস রেজাল্ট আর রিলেটেড টু এ আউটপুট ডিভাইস। তার মানে এই যে ফাইনাল রেজাল্টটা হবে, যে ফাইনাল রেজাল্টটা কিন্তু আউটপুট ডিভাইসের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে জানা যাবে। তার মানে দুটো ফ্যাক্টর, আমরা কোনো কিছু অ্যাজ এ ইনপুট যখন দেব, তাহলে ইনপুট দেব ইনপুট ডিভাইসের মাধ্যমে, আর কোনো কিছু আউটপুট পাবো অ্যাজ এ ফর্ম অফ আউটপুট ডিভাইসের মাধ্যমে। দুটো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, দুটো জিনিস আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, এবার দেখো নেক্সট আমরা যে বললাম যে কাজটা যে হবে বা কাজটা করবে কে, বা এই যে মানে যে আমাদের অরিজিনাল কাজটা সেটা করবে কে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ কিন্তু সমস্ত কাজ করে থাকে। তো সিপিইউ কিভাবে কাজ করে? দ্য মেন ইউনিট ইনসাইড এ কম্পিউটার ইজ কল্ড দ্য সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দ্য ইউনিট ফর রেসপন্সিবল ফর অল ইভেন্ট ইনসাইড এ কম্পিউটার, ইট কন্ট্রোলস অল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভাইসেস। দেখো একটা কথা, যে ডিভাইস কিন্তু দু রকমের হয়, একটা হয় ইন্টারনাল ডিভাইস, একটা হয় এক্সটার্নাল ডিভাইস। ইন্টারনাল ডিভাইস কি? যে কম্পিউটারের মধ্যে থাকে, এই যে মাদারবোর্ড বলো, হার্ড ডিস্ক বলো, র্যাম বলো, এসএমপিএস বলো, প্রত্যেকটা কিন্তু আমরা বলতে পারি ইনপুট ডিভাইসের মধ্যে। এক্সটার্নাল ডিভাইস কি? তোমার কম্পিউটারে একটা স্পিকার লাগানো আছে, একটা ওয়েব ক্যামেরা লাগানো আছে, একটা মাউস লাগানো আছে, একটা কিবোর্ড লাগানো আছে, এগুলো তো কম্পিউটারের বাইরে রয়েছে, সেগুলো হচ্ছে এক্সটার্নাল ডিভাইস। তাহলে আমাদের যে সিপিইউ হয়ে থাকে সে কিন্তু কন্ট্রোল করে ইনপুট ডিভাইস অ্যাজ ওয়েল অ্যাজ আউটপুট ডিভাইসকে। এবং এই সিপিইউ এর অরিজিনাল কাজ কি? এটা পারফর্ম করে বিভিন্ন অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশন। অর্থাৎ অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল অপারেশন। অ্যারিথমেটিক্যাল অপারেশন মানে 2+3 এরকম এরকম কাজ করাকে অ্যারিথমেটিক বলা হয়। আর লজিক্যাল অপারেশন কি? যে 5 আর 6 এর মধ্যে কে বড়, তাহলে সেই জায়গাটা লজিক দরকার, কে বড় কেন বড়, যদি এরকম কোশ্চেন থাকে তাহলে সেগুলো লজিক্যাল। দেখো দুটো অপারেশন কিন্তু আলাদা, অ্যারিথমেটিক অপারেশন আর লজিক্যাল অপারেশন কিন্তু আলাদা জিনিস। আমরা লজিক্যাল ভেন ডায়াগ্রাম পড়েছি, যেখানে কি আমাদের লজিক লাগে যে কেন এটা হচ্ছে, আমরা একটা যুক্তি আমাদের কিন্তু খাড়া করতে হয়। সেই কারণে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ সিপিইউ কিন্তু করে থাকে। এই জন্য একে সিপিইউ এর কম্পিউটারকে, যে সিপিইউ কে কম্পিউটারের ব্রেন বলা হয়ে থাকে এই কারণে। ওকে, the operations in a microprocessor performs is called a instruction of the processor। তাহলে এর মধ্যে একটা মাইক্রোপ্রসেসর পারফর্ম থাকে, যেটা অপারেশন থাকে সিপিইউ এর মধ্যে। মাইক্রোপ্রসেসর যে কি করে থাকে, একটা ইনস্ট্রাকশন সেট কে পারফর্ম করে থাকে। মানে তাকে বলা রয়েছে যে তুমি 2 এর পরে 4 কে যোগ করবে, যোগ করা মানে তুমি যোগ করবে, তুমি কিন্তু বিয়োগ করবে না। তাহলে তাকে সেট অফ ইনস্ট্রাকশন সেট তাকে আগে থেকে দিয়ে রাখতে হবে। আচ্ছা, তো the instruction set as written is the hardware and in the CPU that determine the machine language for the CPU। তাহলে এগুলা কি ডিটারমাইন করে মেশিন ল্যাঙ্গুয়েজ সিপিইউ? the more complicated the instruction set is, slower the compute CPU are। অর্থাৎ আমরা যদি বেশি কমপ্লিকেটেড কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকি তাহলে সেই কারণে সিপিইউ স্লো হবে। প্রসেসর ডিফার্স from one another by the instruction set। তাহলে কম্পিউটারের মধ্যে যে সেট অফ ইনস্ট্রাকশন থাকবে সেই হিসাবে প্রসেসর আলাদা হবে। the same program can be run two different computer brands, they are said to be the compatible। তার মানে দুজনের মধ্যে যখন কম্পিটিশন হয়, একটা একই কাজ যখন দুটো কম্পিউটারে দেওয়া হয়, কোনো কম্পিউটারে ফাস্ট হবে, কোনো কম্পিউটার স্লো হবে, কারণ ডিপেন্ড করে কি তার প্রসেসরের ওপর।
Programs written in the IBM compatible computer will not run as a Apple computer because they are too architecture and not compatible. অর্থাৎ কারণ কি, যে কোনো কিছু যদি আইবিএম এর যদি কম্পাটিবল, মানে আমরা সাপোজ তোমার কম্পিউটারে একটা সফটওয়্যার আছে, ধরো এই ফটোশপ, ঠিক আছে, তুমি নেট থেকে ডাউনলোড করলে ফটোশপ একটা সফটওয়্যার ডাউনলোড করলে, তাহলে ফটোশপ ডাউনলোড করে তুমি তোমার কম্পিউটারের মধ্যে খুব সুন্দরভাবে চালিয়ে নিয়েছো, কোনো অসুবিধা নেই। এবার তুমি যেটাকে ডাউনলোড করলে সেটাকে তুমি নিয়ে গেলে অ্যাপেলের কম্পিউটারে গিয়ে ইনস্টল করতে দিলে, দেখবে ফাইল নট সাপোর্টেড দেখিয়ে দেবে। কারণ এই যে কম্পিউটার, আমরা যেটা কম্পিউটারের মধ্যে বা উইন্ডোজ ইউজ করি, সেখানে যে সফটওয়্যার গুলো থাকে তার ফরম্যাট হচ্ছে ইএক্সি ফরম্যাট। এখানে ফরম্যাট হচ্ছে ইএক্সি। আমরা এক্সটেনশন সম্পর্কে একটা ক্লাসে পড়বো, যেখানে এক্সটেনশন সম্পর্কে জানবো যে এক্সটেনশন জিনিসটা কি। আমাদের যেমন নামের পদবি থাকে, সেরকম কম্পিউটারেরও কিন্তু নামের পেছনে পদবি থাকে, সে পদবিগুলোকে বলা হয় এক্সটেনশন। মানে কি, এক্সটেনশনের মাধ্যমে ডিটারমাইন করা হয় সেটা কি ধরনের ফাইল, মানে সেটা ইমেজ ফাইল না সেটা ওয়ার্ড ফাইল, প্রত্যেকটা কিন্তু ডিপেন্ড করে আমাদের এক্সটেনশনের উপর। তাহলে আমাদের যে এর ক্ষেত্রে, কম্পিউটারের ক্ষেত্রে যে অ্যাপেলের এক্সটেনশন আলাদা হয়, আর উইন্ডোজ এর এক্সটেনশন কিন্তু আলাদা হয়। ওকে, এক্সটেনশন কি আমি তোমাদের পরে আবার জিনিস একটু দেখিয়ে দেবো, যে যদি কোন একটা ফাইল, আচ্ছা এখানে আমি একটু দেখিয়ে দিই। দেখো, আমি যখনই এখানে গিয়ে কম্পিউটারে গিয়ে একটা কোনো কিছু একটা দেখো ওয়ার্ড ফাইল যখন খুলছি, দেখো এখানে মাইক্রোসফট এর একটা ওয়ার্ড ফাইল আমি খুললাম। ওয়ার্ড ফাইল খোলার সাথে সাথে দেখো এখানে এর যে নাম রয়েছে, এটা কিন্তু এর নাম, যে নিউ টেক্সট ডকুমেন্ট বলে রয়েছে, এটা কিন্তু এর নাম। কিন্তু এর যদি আমি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে আমরা দেখবো যে এখানে একটা জিনিস রয়েছে, দেখো এখানে দেখাচ্ছে .docx। দেখো এই যে .docx কথাটা লেখা রয়েছে, এটা কিন্তু এই কম্পিউটারের সারনেম। অর্থাৎ কোনো কিছুর পেছনে যদি এরকম এক্সটেনশন দেওয়া থাকে, তাহলে কম্পিউটার বুঝবে যে এটা একটা ডকুমেন্টস ফাইল, এটা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। আবার যদি আমি এখান থেকে ধরো এখানে নিউতে গিয়ে আমি কোনো একটা এক্সেল ফাইল তৈরি করলাম, ওকে, দেখো সেম নামের আছে কিন্তু এক্সেল ফাইল বানালো। দেখো এর এক্সটেনশন আমি যদি প্রপার্টিজে যাই, তখন দেখো এটা সরি, এটা এক্সেল হয়নি, এটা অন্য কিছু মারলাম, পাবলিশার হয়ে গেছে। এক্সেল এইটা। যখন আমি দেখো একটা এক্সেল ফাইল করলাম, এর যখন আমি প্রপার্টিজে গেলাম, দেখো তখন এটা কি হয়ে গেল, দেখো XLSX। দেখো তখন এর এক্সটেনশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে এক্সটেনশন বলে এই জিনিসগুলোকে, যেগুলো থাকে প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে ডট দিয়ে একটা নাম থাকে, সেটাকে বলা হয় তার এক্সটেনশন। এরকম যদি একটা ইমেজ হয়ে থাকে, তাহলে ইমেজের পেছনে থাকবে .jpg। এরকম একটা, এই যে আমি একটা কোনো একটা ইমেজ তৈরি করলাম, ওই যে আমি একটা ইমেজ এরকম তৈরি করলাম, সেই এই ইমেজ যখন তৈরি করলাম, দেখো এর অনেকগুলো এক্সটেনশন থাকে। এ দেখো এই ইমেজটার এক্সটেনশন .bmp। তাহলে এইভাবে আরো ইমেজ .jpg হয়, .png হয়, এইভাবে বিভিন্ন এক্সটেনশন হয়ে থাকে। ওকে, সবার এক্সটেনশন সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো তাহলে আমি হচ্ছে পরেরটা আমার টপিকের মধ্যে যাচ্ছি। তাহলে এই সিপিইউ কি করে থাকে, আমাদের এই ধরনের কাজ করে থাকে। তাহলে এই জন্য দুটো বললাম যে অ্যাপেল এবং আইবিএম এর যেহেতু আর্কিটেকচার সেম নয়, এই জন্য প্রত্যেকে কিন্তু প্রত্যেকে সাপোর্ট করবে না। এই জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার নিতে হয়। এবং দ্য কন্ট্রোল ইউনিট অ্যান্ড দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিট, যে আমি বললাম যে সিপিইউর মধ্যে দুটো ইউনিট থাকে, একটা হয় কন্ট্রোল ইউনিট যেটা আমাদের কন্ট্রোল করে, আর এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করে, জয়েন্টলি নোন অ্যাজ, দেখো খুব ইম্পর্টেন্ট, এদের জনকে একসাথে কিন্তু বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। আমরা এমসিকিউ করবো এই চ্যাপ্টারের পরে, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে, যে আমরা কিন্তু সিপিইউ কে কন্ট্রোল আলাদা করে, এএলইউ কে আমরা সিপিইউ বলতে পারবো না। কন্ট্রোল ইউনিট সিইউ আর এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট কে একসাথে আমরা কিন্তু সিপিইউ বলবো, আলাদা করে কিন্তু নয়। দ্য সিপিইউ কে এই জন্য বলা হয়, দেখো আমি অলরেডি বলেছি, এখন আগেও বললাম যে সিপিইউ ইজ দ্য ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম।
in human body all the major decisions are taken by the brain and the other part of the body function as directed by the brain. Similarly, in a computer system, all the major calculation and the comparisons made by the instruction of the CPU, and CPU is also responsible for the activating, controlling and the operation from other unit of a computer system. তার মানে আমাদের ব্রেন যখন সমস্ত কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সেরকম সিপিইউ ও কিন্তু সমস্ত কিছু যে ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেটা অন্যান্য পেরিফেরাল বা ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসকে কিন্তু সেই ইনস্ট্রাকশন বা সেট অফ ইনস্ট্রাকশন কিন্তু মান্য করে চলতে হয়। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, দেখো সবার সিপিইউ সম্পর্কে বোঝা গেল। কোনো কোশ্চেন আছে এর মধ্যে? ওকে, নেক্সট আমরা যাচ্ছি এএলইউ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের মধ্যে আমরা যাচ্ছি। দেখো এএলইউ জিনিসটা কি, যে আমি একটু আগেই বললাম এএলইউ কি কাজ করে থাকে, এএলইউ এর কাজ কি। দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এএলইউ of a computer system is a place where the actual execution of the instruction take place during the processing operation। অর্থাৎ আমরা যখন কোনো কিছু কাজ করে থাকি তখন অ্যাকচুয়াল যে এক্সিকিউশন, যে কাজগুলো হয়ে থাকে, অ্যাকচুয়াল এক্সিকিউশন কিন্তু হয়ে থাকে সবসময় এএলইউ এর মধ্যে। মানে এই যে 2+3 বললাম, এই যে কাজটা হলো পারফরমেন্স, এটা কিন্তু হয়ে থাকে এএলইউ এর মধ্যে। all calculation are performed in all companies decision made by the ALU. The data and the instructions stored in the primary storage prior to the processing and the transfer for needed to the ALU where processing have taken place। তার মানে যে কাজ হয়ে থাকে সমস্ত কিছু ALU এর মধ্যে হয়। No processing is done in the primary storage unit। খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, দেখো কোনো প্রসেসিং no processing is done in the primary storage unit। দেখো প্রাইমারি স্টোরেজ ইউনিটের মধ্যে কিন্তু কোনো প্রসেসিং হয় না। সমস্ত কিছু যে প্রসেসিং কাজ হয় সেটা কিন্তু আমাদের সিপিইউ বা এএলইউ এর মধ্যে হয়। তাহলে প্রাইমারি স্টোরেজ ইউনিটের মধ্যে কি কাজটা হয়ে থাকে, র্যামের মধ্যে কি কাজটা হয়ে থাকে? শাশ্বতী কি বললাম, প্রাইমারি স্টোরেজ ইউনিট বা র্যামের মধ্যে কি কাজটা হয়ে থাকে তাহলে? স্যার র্যামের মধ্যে তো শুধুমাত্র বলো বলো কি বলবো বুঝতে ডেটা পারছি না। নিয়ে স্টোর বলো কি বললে, বলো আরেকবার জোরে বলো। স্যার ডেটা স্টোর ডেটা স্টোর করে। তাহলে প্রাইমারি স্টোরেজের মধ্যে হয়টা কি, আমি যখন এই যে 2+3 বললাম, এই যোগটা কিন্তু এএলইউ এর মধ্যে হয়, যোগটা কিন্তু র্যামে হয় না। যোগটা কিন্তু হয় আমাদের এর মধ্যেই, যোগটা কিন্তু হয় আমাদের এএলইউ এর মধ্যে। তাহলে এই যে 2+3 জন্য যে আমাদের একটা কাজ প্রয়োজন, সেই কাজ বা ডেটার যে যতটা জায়গায় এটা হয়ে থাকে সেই জায়গাটা দেয় কিন্তু র্যাম, কিন্তু কাজটা পারফর্ম হয়ে থাকে কিন্তু এএলইউ এর মধ্যে। ওকে, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এএলইউ এর মধ্যে কিন্তু শুধু কাজটা সম্পর্কে হয়ে থাকে, যে কাজটা যে হবে তার আমাদের লজিক্যাল কাজটা কিন্তু এএলইউ তে হবে, কিন্তু কাজটা হবে কোন জায়গাতে সেটা হবে শুধুমাত্র আমাদের র্যামের মধ্যে, আমাদের প্রসেসরের মধ্যে, এএলইউ এর মধ্যে কিন্তু কাজটা হবে। কিন্তু সেই কাজটা যেখানে আমাদের মানে লজিক্যাল কাজটা সেটা প্রসেসরের মধ্যে হবে, কিন্তু সেই যে কাজটা পারফর্ম করার জন্য যে জায়গাটা প্রয়োজন সেটা কিন্তু র্যামের মধ্যে হবে। ওকে ওকে, একটু নিচে। ওকে, নেক্সট দেখো যে বলছে যে ইন্টারমিডিয়েট রেজাল্ট জেনারেটেড ইন দ্য এএলইউ আর টেম্পোরারিলি ট্রান্সফার্ড ব্যাক টু দ্য প্রাইমারি স্টোরেজ আনটিল নিডেড এ লেটার টাইম। তাহলে কিছুক্ষণের জন্য কাজটা কিন্তু যখন কাজটা হলো 2+3 করলে সেটাকে তুমি স্টোর না করে আরো একটা কাজ দিলে, তখন সেই টাইমের জন্য কিন্তু এএলইউ, যেহেতু এএলইউ এর মধ্যে যদি আমি কাজটাকে রেখে দিই তাহলে পরের কাজটা যখন আসবে তখন এএলইউ সে কাজটা করতে পারবে না। তাহলে কিছুক্ষণের জন্য টেম্পোরারিলি সে কি করে র্যামের মধ্যে জিনিসটা রাখে। তারপর ডেটা মে বি দাস মুভ ফ্রম দ্য প্রাইমারি স্টোরেজ টু এএলইউ হ্যাভ বিন ব্যাক এগেইনস্ট দ্য স্টোরেজ মেনি টাইমস বিফোর দ্য প্রসেসিং ইজ ওভার। তাহলে যখন কাজটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আবার ঘুরে সেই ডেটাটা চলে আসে। After the completion of the processing, the final result will be stored in the storage unit and released for a
টু এ আউটপুট ডিভাইস। এই কাজটা আমি বললাম। The arithmetic and logic unit ALU is the part where actual computation take place. It consists of the circuit that perform arithmetic operation, example addition, subtraction, multiplication, division over data received by the memory and capable to compare numbers. তাহলে এই কাজগুলো কিন্তু করে থাকে আমার ALU এর মধ্যে, এই কাজগুলো কিন্তু হয়ে থাকে আমার ALU এর মধ্যে। ওকে, দেখো এলইউ সম্পর্কে কারো কোনো কোশ্চেন, কোনো কিছু বুঝতে পারোনি বলো। স্যার বলছি কন্ট্রোল ইউনিটে কোনো কাজ হয় না, কাজগুলো এএলইতে হয়, কন্ট্রোল করে শুধুমাত্র কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল করে বলতে এই যে কথাটা আমি বললাম, যে সাপোজ বললো তোমাকে একটা অপারেশনের মধ্যে 2 প্লাস, আগে করো 2 গুণিত 3 প্লাস 6 মাইনাস 8, তাহলে এই যে কাজটা বললো, এই কাজটার মধ্যে যদি যোগটা আমার আগে না গুণটা আমার আগে হয়ে যায়, তাহলে আমার রেজাল্ট কি ঠিক আসবে বদমাস রুল অনুযায়ী? নিশ্চয় আসবে না। তার মানে সেই যে প্রসেস, যে এই ইনস্ট্রাকশনটা আগে এসেছে তারপরে ওই ইনস্ট্রাকশনটা হবে, তাহলে এটাকে পরপর সিরিয়ালি যে পাঠাতে হবে, সেই কাজটা কিন্তু আমাদের আমাদের যে কন্ট্রোল ইউনিট আছে সে কিন্তু করে থাকে। কিন্তু যে ভেতরের যে পারফরমেন্স বা কাজটা, সেটা কি করে থাকবে এএলইউ। মানে বলো যে একটা, যদি আমরা একটা এক্সাম্পল দিতে পারি, কোন একটা অফিসে গিয়ে কাজ করতে হবে, তাহলে যে অরিজিনাল যে কাজ করে তার কাছে যদি উল্টো পাল্টা পরপর জিনিস না এসে যদি হ্যাপাজার জিনিস আসে, সে কি ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে? করতে পারবে না। তাহলে একজন বাইরে একজন লোককে দাঁড় করিয়ে রাখতে হবে যে পরপর জিনিসগুলোকে তোমাকে হাতে হাতে দেবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সেই কাজটা করবে কন্ট্রোল ইউনিট, কিন্তু ভেতরের অরিজিনাল কাজটা করবে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ করে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো কন্ট্রোল ইউনিট কি করে। আমি একটু আগে কন্ট্রোল ইউনিট সম্পর্কে বলে দিলাম যে কন্ট্রোল ইউনিট ডিরেক্টস অ্যান্ড দ্য কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভাইস। তাহলে প্রত্যেকের মধ্যে কাজকে কন্ট্রোল করে থাকে কন্ট্রোল ইউনিট। ইট ইন্টারপ্রিটস দ্য instruction fetch the computer and determines what data, if any, are needed, where it is stored, where to store the data for the operation sends to control sign the device into the execution of the program. The control unit এর কাজ এটাই যে পরপর যে কাজগুলো এক্সিকিউশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করা। তাহলে এই কাজটা কে করে থাকে? একটা খুব ইম্পর্টেন্ট, দেখো রেজিস্টার বলে একটা কথা আছে, যে মাঝে মাঝে কম্পিউটারের মধ্যে বলবে যে রেজিস্ট্রি ক্লিয়ার করতে বলা হয়। দেখবে অনেক সময় যে কেউ যদি একটু কম্পিউটার ঘাঁটো, যে রেজিস্ট্রি ক্লিয়ার করতে বলা হয়, যেমন আমরা ফোনের ক্যাশ মেমোরি ক্লিয়ার করি না, সেরকম কিছু কিছু জায়গায় রেজিস্ট্রি ক্লিয়ার করতে হয়। সেই রেজিস্ট্রি ক্লিয়ারের জন্য থাকে। রেজিস্ট্রি ক্লিয়ার মানে কি হয়? যে রেজিস্টারকে ক্লিয়ার করতে হয়। In a computer, a register is one of the smallest set of a data holding places that a part of a computer processor. যেটা কি করে? A register may hold a computer instruction, a storage address, or any kind of data such as a bit sequence or a individual character. তাহলে দুটো ফ্যাক্টর সবসময় কিন্তু মনে রাখবে। একটা জিনিস, যে মেমোরির সব থেকে স্মলেস্ট ইউনিটকে বলা হয় ক্যাচ। মানে এই যে এএলইউ এর মধ্যে যে একটা জিনিস দেখবে যে ক্যাচ মেমোরি বলে একটা থাকে, এটা আমরা পরে পড়বো। যে আমি একটা জিনিস ইউজ করলাম, দেখো ক্যাচ মেমোরি আর রেজিস্টার মেমোরির মধ্যে দুটো কিন্তু একটু পার্থক্য আছে। একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, যে দুটো তোমার দেখতে মোটামুটি বাইরে থেকে সেম মনে হলেও জিনিসটা কিন্তু কখনো এক নয়। ক্যাচ মেমোরি কি? তোমাকে বলা হলো যে তোমার বাড়ি হয়তো এ পজিশনে, তোমার বাড়ি, আরেকজনের বাড়ি হচ্ছে বি পজিশনে, আরেকজনের মাঝখানে বাড়ি হচ্ছে সি পজিশনে। তাহলে একজনকে যখন বলা হলো যে এ তে তার বাড়ি রয়েছে, তাকে বলা হলো যে তুমি যাও গিয়ে বি এর কাছ থেকে, বি তে গিয়ে একটা জিনিস নিয়ে ঘুরে এসো। তাহলে যখন ঘুরে এলো, তখন এ যখন এখান দিয়ে গেল, তার মাথায় বুদ্ধি আছে, সে কিন্তু সি কেও দেখে চলে এলো যে সি এখানে রয়েছে। তাহলে পরের বার যদি তাকে সি এর কাছে যেতে বলা হয়, তাহলে তাকে আর আলাদা করে সি এর অ্যাড্রেস খুঁজতে হবে না, সে ডাইরেক্ট যায় সেখান থেকে নিয়ে আসতে পারবে। তার মানে ইন্টারমিডিয়েট যে কোনো জায়গা থেকে সিকোয়েন্স কিন্তু ক্যাচ ধরে রাখতে পারে। এই জন্য ক্যাচ মেমোরিকে সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি বলা হয়। মানে তোমাকে বলা হলো যে এ থেকে বি তে যেতে, পরের বারে যদি বলা হয় সি তে যেতে, তাহলে সে কি পুরোটা ঘুরে আবার সি তে আসবে? নিশ্চয়ই আসবে না, মাঝের কোনো জায়গায় সি থেকে সে কালেক্ট করে নেবে। রেজিস্টারের মধ্যে দেখো ব্যাপারটা সেম,
যে একটু আলাদা কি, যে সাপোজ তোমাকে বলা হলো এ তে গিয়ে এ সি এরকম বি তিনটে জায়গা আছে, তোমাকে বলা হলো যে বি তে যাবে, বি তে যে দুবার মানে জাম্প মারবে, দুবার জাম্প মেরে সেখানে জলের নিচে থেকে একটা হচ্ছে কয়েন আছে সেটাকে তুলে নিয়ে আমার কাছে ঘুরে আসবে। তাহলে সেম বললো যে সেম কাজটা তোমাকে বললো যে সিতে গিয়ে করতে। তাহলে যদি রেজিস্টারের মধ্যে আমি ডেটাটা স্টোর রাখি যে কোথাও গিয়ে দুটো জাম্প মেরে তারপরে কয়েনটা তুলতে হবে, যদি এটা অলরেডি রেজিস্টারের মধ্যে থাকে, তাহলে আলাদা করে সিতে যাওয়ার সময় কি বলতে হবে যে ওখানে যাবে দুটো করে দুটো জাম্প মারবে তারপরে গিয়ে কয়েনটা তুলে আনবে? ওখানে যদি সিতে যেতে বলা হয়, ও অলরেডি সিতেই যাবে এবং দুটো জাম্প মেরেই কয়েনটা তুলে আনবে। ব্যাপারটা বোঝা গেছে? ক্যাচ মেমোরি আর এর মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি? স্যার, বলো বলো বলো। বলছি আমরা যখন যদি গুগলে কিছু সার্চ করি, যেটা আগে কিছু টাইপ করেছি বা হোয়াটসঅ্যাপে কিছু লিখি, যে ওয়ার্ডটা আগে লিখেছি অটোমেটিক চলে আসে। হিস্ট্রি, হ্যাঁ, হিস্ট্রি বলো। সেটা কি এই জন্য রেজিস্টারের জন্যই হয়? ওটা রেজিস্টারের জন্য, ওটা ক্যাচের জন্য হয়। ক্যাচের জন্য হয়? ওটা ক্যাচের জন্য হয়। দেখো দুটো ফ্যাক্টর আমাদের, একটু একটা জিনিস তোমাদের দেখা যাচ্ছে, আমি তোমাকে একটু এই জিনিসটাকে আরেকটু এক্সাম্পল হিসেবে আলাদা করে বলছি। দেখো রেজিস্টার, আমি যে তুমি যে কথাটা বললে যে আমরা আগে কি কি মাইক্রোসফট ক্রোমে যে কি কি সার্চ করলাম সেই সব সম্পর্কে আমি তোমাদের বললাম, তাহলে সেগুলো কিন্তু একটা জায়গায় স্টোর আছে, যে তুমি এই 25 তারিখ 23 তারিখ এই একটা ওয়েবসাইটে গিয়েছিলে, এই ওয়েবসাইট থেকে এইগুলো ডাউনলোড করছিলে, এটা কিন্তু অ্যাজ এ ফর্ম অফ হিস্ট্রি তোমার কাছে রইলো। ওকে, এটা কিন্তু রইলো তোমার ক্যাচের মধ্যে রইলো, এটা তোমার ক্যাচ মেমোরির মধ্যে রইলো। কিন্তু আমরা রেজিস্টারের কাজটা কি হয় দেখো, একটু বলছি পার্থক্যটা বুঝতে পারবে এখন। দেখো যে সাপোজ আমি এখানে কোনো কিছু লিখলাম, যে সাপোজ আমি আমার নাম লিখছি, অভিজিৎ নাম লিখলাম, আর নিচে আমি একজনের নাম লিখলাম MICS। ওকে, একটু বড় করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দেখতে পাবে। দেখো, তো আমি এরকম তিনটে নাম লিখলাম। তাহলে নাম লেখার পরে আমি কি করলাম, এই তিনটেকে অভিজিৎটাকে আমি কি করলাম, একটা ফন্ট দিলাম, দেখতে আমার খুব সুন্দর লাগছে, এখানে ফন্ট একটা দিলাম। ওকে, ফন্ট দিয়ে আমি এর সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে সুন্দর করে আমার দেখতে লাগছে, অভিজিৎ কথাটা খুব সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এটাকে একটু কি করলাম, এর একটু ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার করলাম। তারপরে ফন্ট চেঞ্জ করার সময় কি করলাম, মাঝের আইটাকে আমি একটু লাল করে দিলাম, তার আইটাকে আমি একটু আলাদা করে স্টাইল করে দিলাম, এটাকে গ্রিন করে দিলাম। ঠিক আছে, তারপর কি করলাম, যে এখানে এটাকে আমি একটু ইটালিক করে দিলাম, বা সরি বোল্ড করলাম, ইটালিক করলাম, তাহলে এরকম একটা স্টাইল করলাম। তাহলে পরেরটা যখন MICS, তাহলে MICS কে আমার আলাদা করে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইয়েলো দিয়ে, তাহলে এতগুলো কাজ আমাকে করতে হবে। আমি এগুলো না করে কি করলাম, এখানে গেলাম ফরম্যাট পেন্টার সিলেক্ট করলাম, দিয়ে এর উপরে ক্লিক করলাম। দেখো এখান থেকে কি হলো, যে আমি এই জায়গার মানে এর উপর আমি যেই যেই অপারেশন গুলো দিয়েছিলাম, যে এটা হবে এই ফন্ট এরিয়াল রাউন্ডেড ফর্ম হবে, ফন্ট হবে 72 এর সাইজ হবে, কালার হবে, তাহলে এ কি করবে, অলরেডি মনে রেখেছে যে ওকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। তার মানে ও কিন্তু প্রসেসটা বা পথটা মনে রেখেছে। দেখো এটা ইয়েলো কেন হলো, আমি এখানে আই থেকে কপি করেছি ফরম্যাট পেন্টার বল, আমি যদি থেকে ফরম্যাট পেন্টার কপি করি, এটা দেখো এটা রেড হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এই জায়গায় কাজ করছে রেজিস্টার, যে এখানে কি কি প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে। বোঝা গেছে শাশ্বতী? রেজিস্টার আর ক্যাচের মধ্যে পার্থক্য বোঝা গেছে? একদম, ভেরি গুড। চলো, তো আমরা এবার রেজিস্টার সম্পর্কে বললাম, রেজিস্টার কি করে আমাদের কাজ বা পারফর্ম এটাই করে থাকে, যে তোমাকে যেসব সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেইগুলো ঠিকঠাক ভাবে তার যে পথটা বা প্রসেসটাকে ফলো করা। যেটা আমি বললাম যে তুমি ওই পজিশনে যাবে, তিনটে মানে দুটো ডুব মারবে, নিচে কয়েনটাকে তুলে নিয়ে আসবে। তারপর আমি যদি তোমাকে অন্য একটা পজিশনে যেতে বলি, তোমাকে আর আলাদা করে বলতে হবে না যে পজিশনে গিয়েও তুমি একই কাজ করবে। ও জানে ভালো করে আমাকে কোনো একটা জায়গায় পাঠাচ্ছে, মানে এই কাজের জন্যই পাঠাচ্ছে, আমাকে শুধু জায়গাটা বলবে, কাজ আমি আমার জানি। ব্যাপারটা বোঝা গেছে রেজিস্টার আর ক্যাচের মধ্যে পার্থক্য? ওকে, দেখো এবার আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে কিছু জিনিস জানবো, যে ইনপুট ডিভাইস কাদের বলে, কিছু কিছু এক্সাম্পল সম্পর্কে আমরা জানবো। তো ইনপুট ডিভাইসের মধ্যে আমরা প্রথম কিছু জিনিস বলছি। দেখো যে ইনপুট ডিভাইস কাকে কাকে বলে আমরা অলরেডি জেনেছি, তো সেখান থেকে আমরা দেখি। দেখো
যে ইনপুট ডিভাইস আর দ্য ইনক্লুড দোজ ডিভাইস হেল্প টু হুইচ এন্টার দ্য ডেটা ইন দ্য কম্পিউটার দ্যাট দে মেক এ লিঙ্ক বিটুইন দ্য ইউজার এন্ড কম্পিউটার। তাহলে এই কি করে থাকে ইনপুট ডিভাইস, আমাদের ইউজার এবং কম্পিউটারের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে, যে ইউজার কোনো কিছু ইনপুট করতে চাইলে সে কি করবে, ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের মধ্যে দেবে। দ্য ডিভাইস ট্রান্সলেট দ্য হিউম্যান রিডেবল ইনফরমেশন ইনটু দ্য ফর্ম অফ আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য কম্পিউটার। মানে এটাকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করবে মেশিন ল্যাঙ্গুয়েজে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করা হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। এই কাজটা করে থাকে কিন্তু, মানে এই কাজটা হয়ে থাকে ইনপুট ডিভাইসের মধ্যে। ওকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট, তাহলে এই কাজটা হয় আমাদের ইনপুট ডিভাইস এই জিনিসটাকে করে থাকে। এরপর বাট সাম অ্যাডিশনাল কিজ আর প্রেজেন্ট টু দ্য অ্যাডিশনাল ফিচার। তো এখান থেকে আমরা কিছু কি সম্পর্কে জানবো। কি বলতে কি, যে আমরা যখন কোনো কিছু পারফর্ম করি, দেখো কিছু থাকে আমাদের টাইপিং কি থাকে, কিছু থাকে ফাংশন, নিউমেরিক কি, ফাংশন কি, কন্ট্রোল কি, এগুলো সম্পর্কে আমরা একটু একটু জানবো। যেগুলো আমরা একটু ডিটেলস আমরা এখান থেকে শর্টকাট কি গুলো জানবো পরে, যে শর্টকাট কি যখন জানবো সেখানে আমরা জিনিসগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো কিছু জিনিস আমি তোমাদের বলছি। টাইপিং কি গুলো কি বলা হয়, যে এ থেকে জেড, আমরা কম্পিউটারের মধ্যে যদি যাই, এ থেকে জেড যে ফ্যাক্টরটা আসে, দেখো এ থেকে জেড প্লাস হচ্ছে তোমার 0 থেকে 9, এগুলো কি টাইপিং ডিজিট। টাইপিং কি মানে আমরা যদি কোনো একটা জায়গায় এন্টার করি, এ এন্টার করলাম কম্পিউটার থেকে, 0 1 to 9 অব্দি এন্টার করলাম, এগুলো আমরা কি টাইপিং করার মাধ্যমে কিন্তু ইনসার্ট করতে পারি, এই জন্য আমরা এগুলোকে বলি টাইপিং কি। এরপর কিছু হয় নিউমেরিক কি, যেগুলো হয় যে এই ধরনের মোস্ট ইট ইজ ইউজ দ্য নিউমেরিক ডেটা ফর এ কার্সর মুভমেন্ট, ইট হ্যাজ বিন সর্টেড 17 কিস থাকে, যেগুলো আমাদের ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়, যেগুলোকে আমাদের নিউমেরিক কি বলা হয়। 0 থেকে 9 তার মধ্যে থাকে। এবার তারপরে 17টা কেন বলছে, দেখো 0 থেকে 9 এরকম 9টা এরকম থাকে, আর হচ্ছে 0 থাকে, 0কে নিয়ে 10টা, আর দেখবে 7টা কি থাকে উপরে, 1 2 3 4 করে করে 7টা কি থাকে, সেগুলোকে একসাথে নিউমেরিক কি বলা হয়। কিছু ফাংশন কি, যখন কম্পিউটারের কিবোর্ডের মধ্যে যাব, উপরে দেখবে F1 F2 করে করে জিনিস থাকে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানটায় আসছে না, এটা একটু, এখানে কিবোর্ডটা আসছে না এখানটা, যাই হোক। আচ্ছা, কিবোর্ডের একটা, যে কোনো একটা কিবোর্ডের ইমেজের একদম উপরে দেখবে F1 F2 করে করে থাকে, দেখবে F1 F2 করে করে F12 অব্দি থাকে, সেগুলোকে ফাংশন কি বলা হয়। যে কোনো কিছু রিফ্রেশ করার সময় আমরা F5 টিপি, রিনেম করার সময় F2 টিপি, কোন ফাংশন কিতে কি কাজ হয়ে থাকে, যেগুলো দেখো বলাই আছে 12 ফাংশন কিজ প্রেজেন্ট ইন দ্য কম্পিউটার, দিস আর অ্যারেঞ্জ অন দ্য রো অ্যালং উইথ দ্য টপ অফ দ্য কিবোর্ড, ইচ ফাংশন হ্যাজ এ ইউনিট মিনিং। যেমন F1 যদি কোনো জায়গায় প্রেস করি তাহলে সেখান থেকে হেল্প হয়, F2 যদি প্রেস করি তাহলে সেখান থেকে রিনেম হয়, F5 এ রিফ্রেশ হয়, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। কিছু হয় কন্ট্রোল কি, কন্ট্রোল কি যেগুলো কি, যেগুলো দেখবে কোনো কোনো জায়গায় দেখবে হোম বলে, যেখানে এন্টার সুইচটা থাকে কম্পিউটারে, তার পাশে দেখবে এরকম থাকে এন্ড থাকে, ইনসার্ট থাকে, ডিলিট থাকে, পেজ আপ পেজ ডাউন, CTRL অল্ট এসকেপ, এরকম সুইচ গুলো থাকে, এই সুইচ গুলোকে বলা হয় কন্ট্রোল কি। ওকে, এখানে পেয়ে যাবো। দেখো এই যে এখানে কম্পিউটারের উপরে দেখো, কম্পিউটারের মধ্যে দেখো থাকে এই যে কন্ট্রোল CTRL রইলো, এই যে সিটিআরএল, এই যে সিটিআরএল কে আমরা বলতে পারি, দেখো এই যে সিটিআরএল, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে কন্ট্রোল কি। অল্ট কে বলা হয় কন্ট্রোল কি। তারপর এই যে এখানে অল্ট কন্ট্রোল, যে এন্ড, পেজ আপ পেজ ডাউন, হোম, এই যে এন্ড, পজ, প্রিন্ট, এই স্ক্রল, এইগুলোকে বলা হয় কিন্তু আমাদের কন্ট্রোল কি হিসেবে বলা হয়ে থাকে। কিছু হয় স্পেশাল পারপাস কি থাকে, থাকে যে এন্টার, শিফট, ক্যাপস লক, নাম লক, স্পেস বার, ট্যাব,
প্রিন্ট স্ক্রিন, এগুলোকে আমরা স্পেশাল পারপাস কি বলি, মানে ক্যাপস লক টিপে যদি আমরা কোনো কিছু কি প্রেস করি তাহলে সব বড় হাতের লেখা হয়। নাম লক টিপে রাখলে আমাদের যে পাশের যে ছোট করে একটা প্যানেল থাকে যে 1 2 3 4 যেখানটায় লেখা থাকে নাম লক, ওটা যদি অন করা থাকে তাহলে ওটা ফাংশন করে, আর যদি অফ থাকে তাহলে কিন্তু আর 1 2 3 4 কিছু লেখা যায় না। স্পেস বার থাকে যেটা বড় ভাবে মাঝখানে থাকে, সেটাকে স্পেস বার বলা হয়, কারণ আমরা ওটা প্রেস করলে এ বি এর মাঝখানে কোনো যদি স্পেস দিতে চাই তাহলে স্পেস বারের মাধ্যমে করতে পারি। ট্যাবের মাধ্যমে আমরা একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যেতে পারি। প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে আমরা ডাইরেক্ট কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই প্রিন্ট স্ক্রিন সুইচটা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এগুলো হলো আমাদের ইনপুট ডিভাইসের মধ্যে ইনপুট ডিভাইসের প্রথম কি সম্পর্কে আমরা জানলাম। ওকে, এবার দেখো, এবার আমরা ইনপুট ডিভাইসের মধ্যে একটা ইউজফুল বা সব থেকে বেশি যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে মাউস। ওকে, তো আমরা কিছু কিছু এক্সাম্পল এখানে জানবো। তার মধ্যে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাউস। মাউস ইজ এ টাইপ অফ ইনপুট ডিভাইস, যেটা একটা কার্সার কন্ট্রোল ডিভাইস, যেটা আমি এখন ইউজ করছি মাউস। এই যে মাউসের একটা কার্সার, মানে এই যে যেটা পেনটা দেখতে পাচ্ছি এরকম, এগুলোকে কার্সার বলে। ইট ইজ এ পয়েন্টিং অ্যান্ড দ্য ড্রপ ডিভাইস অ্যান্ড ইট সাইজ ইজ গুড ইনাফ টু ফিট এ পাম। তাহলে আমরা সাইজটা এমন হয় মাউসে যেটা আমরা হাতে ধরতে পারি ঠিকঠাক। ইট হ্যাজ এ পাম সাইজ বক্স ইন রাউন্ড বল ইটস বেস, ইট সেন্সেস। ওকে, এটা কি করে থাকে আমাদের কাজ করতে, একটা বল ইট সিমস টু মুভমেন্ট অফ এ মাউস এন্ড ইটস করেসপন্ডিং সিগন্যাল অফ দ্য সিপিইউ প্রেজেন্টিং অন দ্য বটন। এখান থেকে আমরা সিলেক্ট করবো যে এই জায়গায় ক্লিক করো, তাহলে এই সব ইনফরমেশন আমরা মাউসের মাধ্যমে করি। দেয়ার আর টু বটনস দ্যাট প্রোভাইডস ইন দ্য লেফট ক্লিক এন্ড দ্য রাইট ক্লিক। আমরা জানি যে মাউসের লেফট ক্লিক করলে একরকম হয়, রাইট ক্লিক করলে আমরা যদি রিফ্রেশ করতে চাই বা রাইট ক্লিকে আরেকটা সুইচ চলে আসে, যেটাকে আমরা লেফট ক্লিক আর রাইট ক্লিক বলে থাকি। একটা স্ক্রল বার থাকে যেটা ওই মাঝখানে হুইলের মতো থাকে, ওটা একটু ঘুরিয়ে দিলে তাহলে স্ক্রল হয়। মানে এই যে এখানের মধ্যে আমি যদি একটা জায়গা থেকে যেতে চাই তাহলে আমি মাউসের হুইলটাকে যদি ঘোরাই তো এই যে স্ক্রল হচ্ছে, মানে উপরে নিচে হচ্ছে, এটাকে স্ক্রল বার বলা হয়। ওকে, এটা স্ক্রল করা হয়। আমরা বলি না ফেসবুক স্ক্রল করি, সেই স্ক্রল বার এই স্ক্রলটা করে থাকে। আচ্ছা, মাউস ইজ দ্য অনলি ইউজ when the control is the position of the cursor of a screen। যেখানে মাউসটা কোনো স্ক্রিনের উপর কন্ট্রোল করার জন্য মাউস ইউজ করা হয়। নেক্সট একটা ইম্পর্টেন্ট, আমরা অনেক জায়গায় জয়স্টিক ইউজ করেছি। হোয়াট ইজ জয়স্টিক? এটা কি মাউসের মতো একটা জিনিস হয়ে থাকে, কিন্তু জয়স্টিক ইজ এ পয়েন্টিং ডিভাইস ইউজ ফর দ্য মুভ দ্য কার্সার পজিশন মনিটর স্ক্রিন। মানে আমরা যখন খেলাধুলো করি, যে অনেকে দেখবে প্লে স্টেশনে খেলাধুলো করে, তখন তাদের হাতে দুটো করে কিবোর্ডের মতো দিয়ে দেয়, যে দুজন একসাথে কন্ট্রোল করছে দুজন গাড়ি, ম্যানুয়ালি খেলার সময়, যেটাকে জয়স্টিক বলা হয়। ইট ইজ এ স্টিক, ইট হ্যাজ এ স্পেরিফিক্যাল ball both lower and upper end. The lower spherical ball moves through the socket and the joystick can be moved for direction. It is mainly used for the computer aided design CAD for playing computer games। দেখো বলাই আছে কম্পিউটার গেমস খেলার জন্য আমরা কিন্তু জেনারেলি জয়স্টিক ইউজ করে থাকি। অনেকেই দেখবে এর জন্য কম্পিউটার দরকার হয় না, মাঝে মাঝে যে কোনো ফোনে তোমাদের এমনি টিভিতেও দেখবে ডিভাইস লাগিয়ে সিডি ড্রাইভে লাগিয়ে, আগেকার দিনে হতো সিডি ড্রাইভ এরকম জয়স্টিক লাগিয়ে কিন্তু কম্পিউটারে মানে টিভিতেই গেম খেলা যেত। এবার লাইট পেন, এটা এখন খুব ইউজ করা হয়। লাইট পেন, যে বিভিন্ন রকম অনলাইন ক্লাসের ক্ষেত্রে দেখবে একটা পেন ইউজ করা হয়, যে প্রজেক্টাইল দিয়ে পেনটাকে ইউজ করা হয়। সে পেনে আমি যদি লিখি তাহলে সেটা কিন্তু লেখা হতে থাকে, সেটাকে লাইট পেন বলা হয়। তাতে চার্জিং এর ব্যবস্থা থাকে, সে চার্জ দিয়ে আমরা যে জিনিস মানে এমনি অ্যাজ এ স্ক্রিনের ওপর লিখবো সেটা কিন্তু কম্পিউটারে লেখা হয়ে যায়। সেটা হচ্ছে লাইট পেন বলা হয়। যে পয়েন্টিং ডিভাইস, যেটা আমি যেটা এখন ইউজ করছি এটাকে এক ধরনের লাইট পেনও বলা হয়। It is a pointing device. Its structure is similar to a pen. It is based on a optical system placed on a smaller tube used for the selected display menu item and draw picture on the monitor screen. When light pen is moved over the mouse monitor screen, pen bottom is pressed and it photo cell
sensing element detect the screen location and sends a corresponding signal to the computer. তাহলে ইনপুট ডিভাইসের আমাদের কিন্তু এক্সাম্পল প্রচুর এসে থাকে। আমাদের কিবোর্ড, মাউস, জয়স্টিক, লাইট পেন এগুলো কিন্তু খুবই ইউজফুল এবং প্রায় কিন্তু পরীক্ষায় অ্যাজ এ কোশ্চেন হিসাবে কিন্তু প্রায় এটা এসে থাকে। ওকে, নেক্সট দেখো, এছাড়া আরো কিছু ইনপুট ডিভাইস আমাদের এখানে রয়েছে। তার মধ্যে ট্র্যাক বল, স্ক্যানার, টাচ স্ক্রিন, ডিজিটাল সরি ডিজিটাইজার রয়েছে, যেগুলো আমাদের ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। তো ট্র্যাক বল আমরা কি, ট্র্যাক বল ইউজ করা হয় মোস্টলি যেরকম নোটবুক, আর এর ক্ষেত্রে নোটবুক বা ল্যাপটপের ক্ষেত্রে ট্র্যাক বল ইউজ করা হয়। দিস ইজ এ পেন হুইচ ইজ হাফ অফ inserted by a moving finger on a ball. Pointer can be moved. A trackball requires a less space than a mouse for a whole device can be moved. A trackball মানে যেটা দেখবে টাচ প্যাড যেগুলো থাকে না, টাচ স্ক্রিন থাকে না, টাচ প্যাডটা এক ধরনের ট্র্যাক বলের মধ্যেই পড়ে। টাচ প্যাডটা এই যে টাচ স্ক্রিন বলেছে ফোনের ক্ষেত্রে টাচ স্ক্রিন, ল্যাপটপের ক্ষেত্রে এটাকে ট্র্যাক বল বলা হয়ে থাকে। যেখানে দেখবে কিবোর্ডের পাশে মাঝে একটা থাকে দেখবে, ওটাকে আমরা ট্র্যাক বল বলতে পারি। এরপর আলাদা ইনপুট দেখো এটা কি হয়, আমাদের হচ্ছে স্ক্যানার। স্ক্যানার আমরা কম বেশি জানি, আমরা ফোনেও স্ক্যানার সফটওয়্যার ডাউনলোড করি। স্ক্যানার একটা ইনপুট ডিভাইস, যেটা কি হয় সিমিলার প্রিন্সিপাল অফ দ্য ফটোকপি মেশিন, কিন্তু অপোজিট কি, আমরা ফটোকপি মেশিন বা জেরক্স মেশিনের ক্ষেত্রে কি করি, আমরা যদি কোনো কিছু প্রিন্ট আউট করতে চাই তখন আমরা ফটোকপি মেশিন দিয়ে আউটপুট বের করি। আবার আমরা যদি মনে করি কোনো কিছু অ্যাজ এ ইনপুট হিসাবে ইউজ করব, মানে কোনো একটা ওয়ে মার্কে ঢোকাতে চাই, ওয়ে মার্কে কম্পিউটারের মধ্যে নিতে চাই, তখন একটা ফটো ভালো কোয়ালিটি থেকে আমরা যদি নিতে চাই তখন আমরা স্ক্যানার ইউজ করি, যেটা কোনো এক্সটার্নাল ফটোকে কম্পিউটারের মধ্যে নিয়ে যায়। তাহলে এটা হচ্ছে স্ক্যানার। The scanner available on the paper and we transfer a hard disk to the computer for the further manipulation. আমরা কোনো একটা ফটোকে এডিট করার প্রয়োজন আছে, তাহলে আমরা স্ক্যানার দিয়ে সে ফটোটাকে স্ক্যান করে নিয়ে তারপর কম্পিউটারের সফটওয়্যার দিয়ে এগুলোকে এডিট করতে পারি। Scanner capture images from the source which are they are converted in the digital form and we store it on the disk. The image can be edited before the printed. তাহলে ইমেজ এইভাবে এডিট করা যায় বা লেখা এডিট করা যায়। টাচ স্ক্রিন ইজ এ ইলেকট্রনিক ভিজুয়াল ডিসপ্লে যেখানে ইউজার ক্যান কন্ট্রোল থ্রু দ্য সিম্পল মাল্টি টাচ গেস্টার বাই টাচিং দ্য স্ক্রিন উইথ এ স্পেশাল স্টাইলাস পেন এন্ড ওয়ান অফ মোর ফিঙ্গার্স। তাহলে অনেকে দেখবে ফোনের সাথে নোকিয়া টোকিয়া অনেক ফোনে বা স্যামসাং এ দেখবে নোট ফোনের সাথে সাথে এর একটা পেন দিয়ে থাকে, সেই পেন দিয়ে আমরা টাচ স্ক্রিনের উপর যা লিখবো আমাদের কিন্তু লেখা হয়। তাহলে সাম টাচ, আমাদের এখন সমস্ত ফোনও টাচ ফোন হয়ে গেছে টাচ স্ক্রিনের মাধ্যমে। Some touchscreen are used for a ordinal or special coated gloves to work with use a special stylus pen only. This user can use a touchscreen to react with a display on the control over a display. For example, zooming on text size. আমরা টেক্সট সাইজ জুম করতে টাচস্ক্রিন ইউজ করতে পারি। দেখবে কোনো কিছু এত ফটো ভালো লাগছে, জুম করে দেখার জন্য আমরা টাচস্ক্রিনের মাধ্যমে এটা করতে পারি। ওকে, ওকে, ওকে। এবার দেখো ডিজিটালাইজার কি, ইজ অ্যান ইনপুট ডিভাইস which convert analog signal to a television camera into string of a binary digit can be stored in a computer. তাহলে it converted analog information into a digital computer also known as a tablet of a graphic tablet. This can be used by a computer to create a picture wherever the camera has been pointed at. তাহলে ডিজিটালাইজার মাধ্যমে আমরা কি করি, গ্রাফিক ট্যাবলেট বলে থাকি। যে গ্রাফিক ট্যাবলেট কি, যে একটা ট্যাব আমি কম্পিউটারের সাথে কানেক্ট করলাম, এবার আমি সেই ডিজিটালাইজারের মধ্যে সেই ট্যাবের উপর যা মার্কিং করতে থাকবো সেটা ডাইরেক্ট আমার স্ক্রিনের মধ্যে আসতে থাকবে, একে গ্রাফিক্স ট্যাবলেট বলা হয়ে থাকে। এগুলো ইউজ করা হয় দেখবে যারা ওই কম্পিউটারে বিভিন্ন রকমের প্রিন্ট করে, যে ওই পেন্ট করে, যে অ্যানিমেশনের কোনো কিছু ফটো আঁকা থেকে শুরু করে ডাইরেক্ট মানে সেই স্ক্রিনের উপর নাই করে মাউস দিয়ে এত স্পেসিফিক তো হয় না, ওই জন্য এই গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করে তারা।
যেটা কি করে তুমি কম্পিউটারে কোনো কিছু ড্রয়িং করবে যখন সেটা স্ক্রিনের উপর সেটা সুন্দর ড্র হতে থাকবে, সেগুলোকে ডিজিটাইজার বলা হয়ে থাকে। এমআইসিআর হয় এই যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এটা কিন্তু ফুল ফর্মের মধ্যে প্রায়ই আসে। এমআইসিআর কি হয় যে উই সি ইন দ্য ব্যাংকস অ্যান্ড দ্য লাইব্রেরি ইউজিং এমআইসিআর as an input device. A large number of checks and process in every MICR serves a very useful purpose. A special type of link contained in the particle of the magnetic material readable and used to read the code number and the check number and printed on a list. This is called a MICR. দেখবে কোনো সময় ব্যাংকের মধ্যে যদি যাও, দেখবে তুমি যখন চেকটা দিলে তখন কি করে, বা এটা আমরা আরেক জায়গায় দেখতে পাই, বিগ বাজার টিক বাজারে গেলে তুমি কিনলে তখন দেখবে বারকোড স্ক্যানার বলে একটা জিনিস দিয়ে দেয়। সেটা কি করে, তোমার প্রোডাক্টের পেছনে দেখবে একটা বারকোডের মতো থাকে, সেখানের উপর স্ক্যানারটা নিয়ে গেলেই টক করে একটা শব্দ হলো যে তোমার যে প্রোডাক্টটা সেখানে লিস্টে হয়ে গেল। তাহলে প্রত্যেকটা দেখে দেখে আলাদা করে মারতে হচ্ছে না, ডাইরেক্ট ওখানে বারকোডটা স্ক্যান করার সাথে সাথেই কী হলো, এই কাজটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এমআইসিআর এর মাধ্যমে, এটাকে এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বলা হয়ে থাকে। স্যার এটিএম এর মধ্যেও কি এটা থাকে? না, মানে এটিএম 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 কার্ডের মধ্যে হ্যাঁ ভেতরে এটিএম, যে হ্যাঁ একদম একদম এমআই এটাও এমআইসিআর। এটিএম কার্ডের যে প্যানেলটা যেখানে পেছনে থাকে এর মধ্যেও এমআইসিআরই থাকে, ম্যাগনেটিক ইঙ্ক কার্ড রিডার। তাহলে এটিএম মেশিনে তুমি যদি অন্য কোনো কিছু ইনসার্ট করো, এটিএম কার্ডের জায়গায় তুমি বিগ বাজারের কার্ড দিয়ে দিবে, তাহলে কি সেটা রিড করবে? নিশ্চয়ই করবে না। একমাত্র সেই স্পেসিফিক কার্ডই শুধু রিড করবে, এবং তার সাথে সাথে দেখো পার্টিকুলার তুমি তোমার কার্ড ইনসার্ট করলে তোমার কার্ডটাই দেখাবে, অন্য কারো কার্ডের ইনফরমেশান কিন্তু দেখাবে না। এগুলো এমআইসিআর এর মধ্যে পড়ে একদম। ওসিআর কি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা ওসিআর বলা হয়। এটা একটা ইনপুট ডিভাইস ইউজ ফর এ রিড প্রিন্টেড টেক্সট। The role of the OCR is to scan a text optically character by growing them into a mechanical reader code and store the text in the system. The OCR is used for the presentation of electric bill, insurance premium এবং টেলিফোন বিলের ক্ষেত্রে। এই ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিডারের মাধ্যমে কি হয় যে তোমার একটা রয়েছে, ফটো রয়েছে, তাহলে যে তোমার কাছে যদি ওসিআর রিডার বলে একটা ড্রাইভ থাকে বা ওসিআর রিডার বলে কোনো একটা ডিভাইস থাকে, তাহলে তো তুমি সেই ইমেজে সে লেখাগুলো রয়েছে একটা পিকচার ফরম্যাটে রয়েছে, তাহলে তুমি সেই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবে। মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে তাহলে সেই যে লেখা যেটা পিকচার হিসেবে রয়েছে সেটা অ্যাজ এ ফর্ম অফ টোটালি টাইপ ফরম্যাটে চলে আসবে, সেটা ওসিআর বলা হয়, মানে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। বিভিন্ন জায়গায় অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশনও বলা হয়, দুটোই কিন্তু ঠিক কোনোটাই ভুল নয়। অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজার সেম জিনিস। ওকে, কী হয়, তুমি এই পিকচার তুলে, পিকচারের মধ্যে অনেক কিছু লেখা রয়েছে, সেটাকে হচ্ছে ফোনের ক্যামেরায় তুললে দিয়ে ওসিআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলে দেখবে লেখাটা টাইপ হয়ে যাবে, এটা ওসিআরে হয়ে থাকে। ওএমআর কি, আমরা কম বেশি সবাই ওএমআর সম্পর্কে আমরা জানি যে ওএমআরের কি হয় যে কোনো কিছু লেখা টেখা হলে সে ওএমআরের মাধ্যমে ওএমআরে লিখে দিল যে এই একের দাগেরটা বি হলো, দুয়ের দাগেরটা সি হলো, তাহলে সেই সেট অফ ইনস্ট্রাকশন যেটা লেখা থাকে ওএমআরের মধ্যে লেখা থাকে। সে ওএমআর কী করে, অপটিক্যাল মার্ক রেকগনাইজেশনে যে রেকগনাইজ করে অপটিক্যাল মার্ক রিডার, যেটা আমরা হচ্ছে করলাম যে এরকম চারটে থাকে। কীভাবে ওএমআরের হয়, দেখবে ABCD এরকম চারটে গ্যাপ থাকে, এবার তোমাকে এটা ফিল আপ করতে বলা হয়েছে, তখন তুমি করলে যে একের দাগের অ্যান্সারটা এটা ডি হলো, তাহলে ডি করার সাথে সাথে এর পেছনে যে টেক্সটটা রয়েছে, এর পেছনে অনেক সময় কী হয় টেক্সট লেখা থাকে, দেখবে প্রত্যেকের পেছনে, এর পেছনে দেখো ভিতরটায় এ লেখা থাকে, এর ভিতরটায় বি লেখা থাকে, এর ভিতরটায় সি লেখা থাকে, এর ভিতরে ডি লেখা ছিল। তাহলে তুমি যখন এখানটা মার্ক করে দিচ্ছ এরকম ব্লু হিসাবে মার্ক করে দিলে, তখন কী হলো, যখন কম্পিউটার পড়ছে এই জায়গাটা দেখতে পাচ্ছে না, তখন এই জায়গাটা যখন দেখতে পাচ্ছে না তখন সে বললো যে 25-এর দাগের অ্যান্সারটা ডি হয়ে যাবে। তাহলে আর আমাদের মানুষকে দিয়ে চেক করতে হচ্ছে না, ডাইরেক্ট এখান থেকে, তাহলে যদি অ্যান্সার ডি হয় তাহলে এটা কারেক্ট করে দিল, আর যদি ভুল হয় সেখানে বলে দিবে এটা রং আছে। এইভাবে ওএমআরের মাধ্যমে খাতা চেক হয়ে থাকে, এটা ওএমআর, অপটিক্যাল মার্ক রেকগনাইজেশন। এটা রিডারও বলা থাকে কিন্তু রেকগনাইজেশনটা একটু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এবার এসসিআর বলা হয় স্মার্ট কার্ড রিডার, যেটা এখনকার দিনে দেখো প্রত্যেকেরই যে স্মার্ট কার্ড একটা থাকে, সে স্মার্ট কার্ড রিডার থাকে, যে এ স্মল ইলেকট্রনিক ডিভাইস অ্যাবাউট এ সাইজ অফ এ ক্রেডিট কার্ড কন্টেন্স ইন এ ইলেকট্রনিক মেমোরি অ্যান্ড পসিবলি এমবেডেড ইন এ আইসি। স্মার্ট কার্ড কন্টেন্স দ্য আইসি অফ এ ইন্টিগ্রেটেড সার্কিট, যে এটা ইউজ করা হয় বিভিন্ন এই যে ক্যাশ, এই যে জেনারেটিং নেটওয়ার্ক আইডি,
স্টোরিং ডিজিটাল ক্যাশ, স্টোরিং পেশেন্টস মেডিকেল রেকর্ড, যে বিভিন্ন দেখবে এখন প্রত্যেক জায়গায় কোনো কিছু জায়গায় গেলে একটা করে কার্ড ধরিয়ে দেয়, এটা এটিএমের মধ্যে এটা বলা যায়। এসসিআরটা স্মার্ট কার্ড রিডার এটিএমের মধ্যে রাখে, এটিএম বিগ বাজারের কার্ড প্রত্যেকের মধ্যে এই এসসিআর লাগানো থাকে। এটা হচ্ছে স্মার্ট কার্ড রিডার। এটা পরে আগে এমআইসিআরই ইউজ করা হতো, এখন এটাকে স্পেসিফিকলি নতুনভাবে এসসিআর বলা হয়। টু ইউজ এ স্মার্ট কার্ড আইদার ইন এ পুট ইনফরমেশন, তাহলে এর মধ্যে সমস্ত কিছু ডেটা থাকবে, যে তুমি ডেটাটা এটা কার বিলং করছে, তার নাম, তার নাম্বারের সাথে কোন ফোন নাম্বার অ্যাটাচ রয়েছে, সমস্ত কিছু এই স্মার্ট কার্ড রিডারের ওইটুকু আইসির মধ্যে কিন্তু ইনফরমেশন থাকে। বারকোড রিডার আমি একটু আগেই বললাম যে কোনো জায়গায় কিনতে গেলে, এটাও এক ধরনের এমআইসিআরের মধ্যেই পড়ে, এটা কিন্তু আলাদা করে এমআইসিআরের মধ্যেই পড়ে। যে বারকোড রিডার, তুমি যে কোনো কিছু যদি কিনতে যাও, কিনতে গেলে তুমি যখন কিনলে তখন এই বারকোড রিডার দিয়ে কী করে, বারকোড রিডার ইউজ করে সেই জায়গায় ইউজ করা হয়, যে তুমি সেই বারকোড রিডার দিয়ে দেখা হয় যে তুমি কী জিনিস কিনেছো, যে বুকস কিনেছো না গুড কিনেছো, তার উপর লেবেলিং থাকে, প্রত্যেকটার পেছনে এরকম বারকোড দেওয়া থাকে, সেটা তোমার বলে দেয় যে এই জিনিসটার নাম্বার কত, তো সেই নাম্বারের সাথে যে প্রোডাক্টটা লিস্টেড করা রয়েছে সেই লিস্টে। তাহলে এই জায়গায় একটা দেখো পার্টিকুলার বারকোড আর কিউআর কোডের মধ্যে একটা পার্থক্য থাকে। আচ্ছা, কেউ বলতে পারবে যে বারকোড কিউআর কোডের মধ্যে কি পার্থক্য, বা ইনফরমেশন স্টোরেজের ক্ষেত্রে দুজনের মধ্যে কোনটা বেশি ইউজফুল, কেন? সুপ্রীত? বারকোড রিডারটা বেশি ইউজফুল মনে হয়। বাকিরা বারকোড আর কিউআর কোডের মধ্যে কি পার্থক্য, বা দুটোই যদি ঠিক হতো, যদি বারকোড দেখো প্রথম থেকে ইউজ করা হয়, এখন কিন্তু কিউআর কোড বেশি ইউজ করা হচ্ছে, তাহলে বারকোডে নিশ্চয়ই কিছু সমস্যা আছে, যেই জন্য বারকোড ইউজ একটা পার্টিকুলার জায়গায় হয়, কিবোর্ড ইউজ একটা কিউআর কোড একটা পার্টিকুলার জায়গায় হয়। হোয়াটসঅ্যাপ যখন স্ক্যান করো কিউআর কোড হয়, তখন কিন্তু বারকোড হয় না, তাই না? তাহলে পার্থক্য কি? বারকোড সব ডিভাইসে কাজ করে না। আচ্ছা, দেখো পার্থক্য পার্টিকুলারলি জানা নেই, বলছি বারকোড স্টোর করতে পারে অনলি নিউমেরিক ডেটা, মানে 0 1 2 এরকম ডেটা কোড করতে পারে, কিন্তু কিউআর কোড ডেটার সাথে সাথে নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইট সিম্বল এভরিথিং এন্টার করতে পারে কিউআর কোডের মধ্যে। এই জন্য আধার কার্ডে দেখবে কিউআর কোড থাকে, আধার কার্ডে কি বারকোড থাকে দেখেছো? কিউআর কোড একদম, এই জন্য কিউআর কোড থাকে, কিউআর কোডের মধ্যে সমস্ত নাম্বার লেটার সিম্বল এভরিথিং ইনবিল্ড থাকে কিউআর কোডের মধ্যে। এই জন্য প্রত্যেক জায়গায় পেমেন্ট করতে গেলে কিউআর কোডেই পেমেন্ট হয়, বারকোডে পেমেন্ট হয়? বারকোডে কিন্তু শুধুমাত্র দেখবে মলে যখন যাবে, শপিং মলে, ওখানে পার্টিকুলার বলা আছে যে 14798075 এই নাম্বারের প্রোডাক্টটা হচ্ছে একটা কুরকুরের প্যাকেট, ঠিক আছে, তার দাম হচ্ছে 5 টাকা। তাহলে এই যে ইনফরমেশনটা এই নাম্বারের মধ্যে স্টোর রয়েছে, তাহলে এই কুরকুরের প্যাকেটের যে ইনফরমেশন এটা কিন্তু এই নাম্বারের মধ্যে, এটা থাকবে একটা ফর্ম অফ বারকোডের মধ্যে, এটা থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? পার্থক্য দুটার মধ্যে কি পার্থক্য কিউআর কোড বারকোডের মধ্যে? বলো বলো। বলে দিন। দেখো বারকোডের পার্থক্য কি, বারকোডের মধ্যে অনলি নিউমেরিক ডেটা কালেক্ট থাকবে, মানে 0 1 2 3 4 ডট ডট আপ টু 9 অবধি ডেটা স্টোর থাকবে। কিন্তু কিউআর কোডের মধ্যে এই নাম্বার তো থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে কোনো কিছু ABCD যে ডেটা প্লাস সিম্বল $, তারপর তোমার এই যে স্টার, প্রত্যেকটা জিনিস দেখো এই কিউআর কোডের মধ্যে থাকবে, মানে ওয়েবসাইট বলো সমস্ত কিছু এর মধ্যে কিউআর কোডের মধ্যে স্টোর থাকবে। কিন্তু বারকোডের মধ্যে অনলি নিউমেরিক ডেটা, মানে 0 1 2 3 4 এই ডেটা স্টোর থাকবে। বোঝা গেছে? দুজনের মধ্যে পার্থক্য এটাই। ক্লিয়ার সবার? দেখো এটাই বলছে বারকোড রিডার ইজ এ ডিভাইস হোয়ার দ্য রিডিং বার ডেটা, যেগুলোকে বলা হচ্ছে যে এর মধ্যে থাকে একমাত্র বারকোডের ডেটা ফ্রম দ্য লাইট ডার্ক, দ্য বারকোড ডেটা জেনারেলি ইউজ ইন দ্য লেবেলিং গুডস, তারপর হচ্ছে তোমার বলো এই নাম্বারিং অফ বুকস এক্সেট্রা। বারকোড রিডার স্ক্যানস এ বারকোড ইমেজ কনভার্টিং ইন্টু এ alpha numeric values, the values and then feed you a number with a computer reader is connected. Okay, আচ্ছা এবার হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন এক ধরনের ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। কিভাবে? মাইক্রোফোনের মাধ্যমে আমরা কোনো যে গান করলাম, একটা সুন্দর একটা দেখে গান করলাম, যেগুলো হচ্ছে
acoustics so elastic introduce a sensor that converted sound in air into a electrical signal। তাহলে আমরা যে গান করলাম বা কোনো কিছু ভয়েস করলাম মাইক্রোফোনের মাধ্যমে, সেটা টেলিফোনের মাধ্যমে, সেটা গেল হিয়ারিং এডের মাধ্যমে, পাবলিক অ্যাড্রেসিং সিস্টেমেটার্স কন্ট্রোলিং হল, মানে এই যে স্টেশনে বলো, প্রত্যেক জায়গায় পাবলিক ইভেন্টে মাইক বলো, প্রত্যেক জায়গায় কথা বললাম সেটা জোরে সবার কাছে পৌঁছে গেল। মোশন, ড্রাম, পিকচার, লাইভ রেকর্ডেড অডিও ইঞ্জিনিয়ারিং, প্রত্যেক জায়গাতে আমরা মাইক্রোফোন ইউজ করে থাকি। যে আমি এখন ক্লাস নিচ্ছি, সে ক্লাসও কিন্তু এই হেডফোন বা মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু নিচ্ছি। এটা কি রেকর্ডিং ভয়েস করে। স্পিচ রেকগনাইজেশন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, কেউ বলতে পারবে স্পিচ রেকগনাইজেশনটা কি বা কি পারপাসে ইউজ হয় স্পিচ রেকগনাইজেশন? বলতে পারবে স্পিচ রেকগনাইজেশন জিনিসটা কি? সাপোজ তুমি যখন কথা বলছো, যে তুমি একটা জায়গায় গেলে, দিয়ে সেখানে বললে যে ওপেন দ্য ডোর, তাহলে ফোন সঙ্গে সঙ্গে বললো না, তোমার কিছু শুনবে না। বা আমরা যখন কথা বলি, তাহলে সে কথা আইডেন্টিফাই করা যে পার্টিকুলার এই লোকটা কথা বলছে, এরকম নয় যে তোমার জায়গায় যদি অন্য কেউ বলে সেই কথাটা, আমরা তো ইজিলি আইডেন্টিফাই করে থাকি। এই ভয়েস রেকগনাইজেশন কী করে, যে পার্টিকুলার আইডেন্টিফাই করে যে যে লোকটা কথাটা বলছে সে পার্টিকুলার সেই লোকটাই বলছে কিনা। কারণ আমার কথা তোমার কথার মধ্যে অনেক পিচের পার্থক্য থাকে, প্রাবল্য, তীক্ষ্ণতা, যে পার্থক্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু থাকে। এই কারণে স্পিচ রেকগনিশন কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করে এবং বলতে পারে যে কোন লোকটা পার্টিকুলার বলছে। ওকে, তাহলে সেখান থেকে ও আইডেন্টিফাই করে ফেলে মাইক্রোফোনের দ্বারা। এটা স্পিচ রেকগনাইজেশনের মধ্যে আসে। আচ্ছা, আর ইউজের মধ্যে ওয়েব ক্যাম, যেটা আমরা প্রায় বিভিন্ন জায়গা ওয়েব ক্যামেরা আমরা ইউজ করে থাকি। ওয়েব ক্যামেরা ইউজ করা হয় যখন আমরা কোনো কিছু, ওই যে ভিডিও ক্যামেরা, ওয়েব ক্যামেরার মাধ্যমে যখন কোনো কিছু কারোর সাথে আমরা কথা বলি, চ্যাট করি, ভিডিও কল করি, ফোনের ওয়েব ক্যামেরা ইউজ করে কথা বলি। এটা ভিডিও ক্যামেরা ফিড দ্য স্ট্রিমিং ইটস ইমেজ টু এ রিয়েল টাইম, যে আমরা সরাসরি ডাইরেক্ট কথা বলতে পারি কম্পিউটারের মাধ্যমে, কোনো নেটওয়ার্কের মাধ্যমে, কম্পিউটারে কোনো নেটওয়ার্কের মাধ্যমে অথবা ফোনে নেটওয়ার্কের মাধ্যমে। when captured by the computer the video stream made is saved, viewed and sent to another network via system such as internet। তাহলে যদি ফোনে নেট না থাকে, তুমি কারোর সাথে কি ভিডিও কল করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে না। ক্যামেরা থাকলেই হবে না, নেটওয়ার্কও কিন্তু থাকতে হবে। তাহলে এইভাবে ওয়েবক্যাম কাজ করে থাকে। তাহলে উইসেন্ট এইভাবে, আনলাইক দ্য আইপি ক্যামেরা, এটা বিভিন্ন ইথারনেট অর ওয়াইফাইয়ের মধ্যে এটা কন্ট্রোল করে থাকে। কিছু কিছু জায়গায় ইউএসবি কেবেল দিয়ে, আর কিছু কিছু জায়গায় ল্যাপটপের মধ্যে এগুলো ইনবিল্ড ওয়েবক্যাম দেওয়া থাকে। তাহলে ল্যাপটপের ক্ষেত্রে ইনবিল্ড দেওয়া থাকে, বাকি ডেস্কটপের ক্ষেত্রে কেউ নিজে থেকে লাগাতে পারে। ফোনের ক্ষেত্রে তো অলরেডি যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে ওয়েবক্যাম বা আমাদের যে ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, সেটা আমরা ভিডিও কল করতে পারি ক্যামেরার মাধ্যমে। বা অনেকে আবার ইউএসবি কেবেলের মাধ্যমে কানেক্ট করে। ইউএসবি কেবেলের মাধ্যমে আমি যদি ডেস্কটপে কানেক্ট করতে চাই, তখন আমার সে ওয়েব ক্যাম একটা কিনে এনে আমাকে একটা ইউএসবি কেবেলে সেটাকে কানেক্ট করে আমি সেখান থেকে করতে পারি। বা আমরা যদি চাই একটা ওয়াইফাইয়ের মাধ্যমে, যে একটা কম্পিউটারে ক্যাচার লাগিয়ে দিলাম, ওয়েব ক্যামটাকে পাশে যে কোনো জায়গায় রেখে দিলাম, পাশে যে কোনো জায়গায় রেখে আমরা সেইটাকে ইউজও করতে পারি। বিভিন্ন এখন দেখবে ওয়্যারলেস প্রিন্টার বেরিয়ে গেছে, আর প্রিন্টারকে আলাদা করে লাগিয়ে রাখতে হয় না। প্রিন্টারটাকে অন করে দিলে, কম্পিউটার থেকে প্রিন্ট মারলে কোনো তার ছাড়াই সেখান থেকে বেরিয়ে যাবে। সেগুলো হচ্ছে এখন ওয়্যারলেসেও কিন্তু কানেক্ট হয়। সেই ওয়্যারলেস নেটওয়ার্ককে বলা হয় ইথারনেট বলা হয়ে থাকে। এই ইথারনেট কারো যদি কম্পিউটার থাকে, যখন কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করো, দেখবে ইথারনেট ড্রাইভার কিন্তু মিসিং থাকে। এটাকে আমাদের আলাদা করে লাগাতে হয়। ওয়াইফাই ড্রাইভ বা ইথারনেট ড্রাইভ কিন্তু লাগানো থাকে না। তবে প্রেজেন্টলি যেসব উইন্ডোজ বেরাচ্ছে, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, যেগুলো এখন রিসেন্ট বেরোচ্ছে, সেগুলো এখন ইথারনেটকে অলরেডি দিয়ে দেয়। উইন্ডোজ 7-এর ক্ষেত্রে ইথারনেটকে ইনবিল্ড দেওয়া হতো না, আলাদা করে লাগাতে হতো, যেগুলোকে ড্রাইভার হিসেবে বলা হয়ে থাকে। দেখো, ইনপুট ডিভাইস সম্পর্কে সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন? সবার ক্লিয়ার তো ইনপুট ডিভাইসে প্রত্যেকটা জিনিস? ওকে, তো আমরা একটু আউটপুট ডিভাইস সম্পর্কে একটু আজকে করবে না পরের দিন? পরের দিন হলে ভালো হয়। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা পরের ক্লাসে আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে পড়বো। আউটপুট ডিভাইস সম্পর্কে পড়ে আমরা অনেক কিছু আমাদের এখানে রয়েছে। মনিটর কত ধরনের হয়, সিআরটি মনিটর, এলইডি, এলসিডি মনিটর কীরকম হয়, প্রিন্টার কীরকম টাইপের হয়, তো সেটা মোটামুটি আমাদের হয়ে যাবে পরের দিন।
প্রজেক্টর কিভাবে কাজ করে থাকে কিছু, আচ্ছা মেনটেনিং কম্পিউটার সিস্টেম ব্যাকআপ, আচ্ছা একটু জিনিস আছে সেটা হয় আমাদের শেষ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আচ্ছা অনেকগুলোই আছে, স্পাইওয়্যার মালওয়্যার এখানেই দিয়েছে, আচ্ছা ফায়ারওয়াল, আচ্ছা পরের ক্লাসটাও একটু বড় যাবে। ওকে, তারপরে আমরা এর এমসিকিউ করব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এমআই এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।